আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আদর্শ গ্যাসের আদর্শ কিছু ম্যাথ করব। এই ম্যাথগুলো করলে দেখবা আদর্শ গ্যাস খুবই সোজা লাগবে। তো আমরা এতদিন তো খালি থিওরি পড়ছি, আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করি, যে ম্যাথগুলো কেমন সেটা আমরা দেখি, তারপর হচ্ছে কোনো বিশেষত্ব থাকলে সেটা আমি বলে দিব। তো তোমরা যারা জয়েন করছো, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। কুইক আমরা শুরু করে দিব, লেট করার টাইম নেই। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করে দাও, একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। হ্যাঁ ক্লিয়ার, ওকে। যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা শুরু করে দিই, বসে থাকে তো লাভ নাই। আচ্ছা, যারা এখন আসেনি তাদের কথা চিন্তা করে লাভ নেই, যদি থাকে নসিবে তারা সময় মতো আসিবে। তো যাদের নসিবে নাই তাদের সময় মতো আসার কোনো কারণ নাই। তো আমরা এখন আমাদের আসল ম্যাথেই যাই। এখানে আমি 3টে ম্যাথ তোমাদের জন্য তুলে রাখছি, আগে থেকে কোয়েশ্চেন তুলে রাখছি সুবিধার জন্য। 1টা ম্যাথ, 2টা ম্যাথ, 3টা ম্যাথ। আমি বর্ডার দিয়ে ম্যাথগুলোকে পৃথক করে দিই, না হয় তোমাদের কাছে আবার সবগুলো সেম মনে হলে আরেক ঝামেলা। ওকে, আসো আমরা প্রথম ম্যাথটা সলিউশন করি। প্রবলেম নাম্বার 1, দিস ইজ আওয়ার প্রবলেম নাম্বার 2 অ্যান্ড দিস ইজ প্রবলেম নাম্বার 3। সো প্রবলেম নাম্বার 1 আমরা সলিউশন করব, সলিউশনের দিকে চলে যাই। তো সলিউশনের দিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আদর্শ গ্যাসের যে আমরা কম্প্যারিজনের যে সূত্রগুলো দেখছিলাম, তার মধ্যে অন্যতম একটা সূত্র ছিল ভাইয়া P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2 ডিভাইড বাই T2। এই সূত্রটার বিশেষত্ব হচ্ছে এখানে প্রেশারটাও চেঞ্জ হবে, ভলিউমটাও চেঞ্জ হবে, টেম্পারেচারটাও চেঞ্জ হবে। তাহলে আমি এখান থেকে যখন আমি দেখব কোনো একটা ম্যাথে আমার প্রেশারও 2টা, ভলিউমও 2টা, টেম্পারেচারও 2টা, এরকম 6টা, এই 6টার মধ্যে 5টা ইনফরমেশন দেওয়া থাকবে, একটা নাই, তখন এই সূত্র দিয়ে আমার করা ছাড়ার অন্য কোনো সূত্রের দরকার নাই। তাহলে আমি দেখি এটা ছাড়াও আমাদের
এটা এই ক্ষেত্রে আমার দেখা যাইতে পারে এটা ছাড়া আবার আমাদের তিনটা সূত্র আছে, যে এটা ছাড়া আমাদের তিনটা সূত্র আছে, একটাকে বয়েল বলি, আরেকটাকে চার্লস বলি, আরেকটাকে রেনল্ড সূত্র বলি। তো এখন সিম্পলি আমার যদি এরকম হয় টেম্পারেচারটা আমার চেঞ্জ হচ্ছে না, মানে আমি ম্যাথটা আমার এমন একটা ম্যাথ যেই ম্যাথে টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেশার আর ভলিউম চেঞ্জ হচ্ছে, তখন সূত্র হয়ে যাবে P1 B1 ইকুয়ালস টু P2 V2। তোমরা জানো, তাও আমি আবার মনে করিয়ে দিচ্ছি। আবার আমি কোনো একটা জায়গায় দেখলাম আমার প্রেশারটা কনস্ট্যান্ট, প্রেশারটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্রেশারটা আমাদের সেম, P1 P2 কাটাকাটি, এখান থেকে বলতে পারি ফর্মুলাটা হয়ে যাবে B1/T1 ইকুয়ালস টু B2/T2। আবার যখন আমি দেখব আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট, ভলিউমটা থাকবে না, তখন আমার হয়ে যাবে P1/T1 ইকুয়ালস টু P2/T2। তাহলে আমি দেখলাম এই ম্যাথ থাকলে এই ম্যাথের মধ্যে টোটাল ডেটা আছে 6টা, এই 6টার মধ্যে 5টা দেওয়া থাকবে, আরেকটা তোমাকে বের করে নিতে হবে। আর এখানে আমার ডেটা আছে 4টা, কি প্রেশার ভলিউম, দুটো করে প্রেশার, দুটো করে ভলিউম, 4টার মধ্যে তোমার 3টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, জাস্ট লাইক অন্যগুলো আমাদের সেম। এবং আমাদের প্রত্যেকটা ম্যাথে আমাদের প্রত্যেকটা সূত্রের মধ্যে 4টা করে ইনফরমেশন আছে। তোমাকে কি ইনফরমেশন দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে যে তুমি কি করবা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাকে যখনই বলা থাকবে এসটিপি, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, দ্যাট মিনস তুমি অলরেডি একটা টেম্পারেচার এবং একটা প্রেশার তুমি জানো, সেই টেম্পারেচারটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা বলি 273 কেলভিন। আবার প্রেশারটা আমার বলতে পারি 0.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। তাহলে স্টেপি বললে আমি এগুলা মুখস্থ জানি। এবার একটু খেয়াল করো, কোনো একটা ম্যাথের মধ্যে আমার এরকম আছে যে ইনফরমেশনগুলো এমন যে টেম্পারেচার প্রেশার এগুলো দুইটা করে নাই, একটা করে আছে। যেমন দেখো এই ম্যাথে প্রেশার 2টা, ভলিউম 2টা, টেম্পারেচার 2টা, এখানে প্রেশার 2টা, ভলিউম 2টা, এখানে ভলিউম 2টা, টেম্পারেচার 2টা, এখানে প্রেশার 2টা, টেম্পারেচার 2টা, কিন্তু একটা করে আছে। তাহলে এই একটা করে থাকলে বুঝতে পারতেছো এই সূত্রগুলো ইউজ হবে না। একটা করে থাকলে কোন সূত্র ইউজ হইতে পারে, একটা করে থাকলে ইউজ হইতে পারে PV = nRT। একটু ভালো করে খেয়াল করো, PV = nRT। এই PV = nRT দেখো, প্রেশারও একটা, ভলিউম একটা, টেম্পারেচারও একটা, আর এর মান তো মুখস্থ জানি, n মান হচ্ছে মৌল সংখ্যা, বলে দিবে এত মৌল। যদি মৌল বলে না বলে তখন তুমি মৌল সংখ্যা বের করতে পারবে তার ভর থেকে। আমরা জানি ভর ডিভাইডেড বাই আণবিক ভরকে আমরা বলি মৌল সংখ্যা, ভর ডিভাইড বাই আণবিক ভরকে আমরা বলি কি, মৌল সংখ্যা। এই সূত্রটাকে চাইলে এভাবে লেখা যায়, PV = m/m/RT। এরপর আমরা শিখবো, আমরা করবো হচ্ছে আরএমএস বেগ। আরএমএস বেগ যদি করতে যাই আমরা জানি আরএমএস বেগের 2টা আছে, সেটা আমরা একটু পরে বলবো। আগে আমরা এই 2টা ম্যাথ করে ফেলি, প্রথম 2টা ম্যাথ আগে। তাহলে আমাদের এই কথাগুলো বুঝছি কিনা বলো, এই কথাগুলো আমরা বুঝছি কিনা? আচ্ছা, তাহলে আমরা ম্যাথের মধ্যে চলে যাই না। অলরেডি যারা জয়েন করে ফেলছে তারা আস্তে আস্তে আমরা কিছু কথা বলে ফেলছি। এবার আমরা আমাদের ম্যাথের মধ্যে চলে যাই। আমাদের প্রথম ম্যাথটা দেখি আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশন দেখে আমরা ডাইরেক্ট সূত্র করে দিব, আনসার মিলে যাবে। ওকে, শুরু করি। বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি একটা কাজ করি, এখানে একটা বক্স করি, এই বক্সে কি লিখতেছি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং এত চাপে, এর মানে এখানে প্রেশার হচ্ছে 5 × 10⁵ প্যাসকেল প্রেশার আছে। কোনো গ্যাসের আয়তন, তাহলে দেখো এত তাপমাত্রায় এত চাপে কোনো গ্যাসের আয়তন, মানে সেই গ্যাসেরই আয়তন 100 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এই কথাটার মানে হচ্ছে একটা পাত্র আছে, ওই পাত্রের মধ্যে গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সেখানে প্রেশার হচ্ছে এত, সেখানে ভলিউম হচ্ছে এত। ওকে, এবার বললো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এর মানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আরেকটা পাত্র আমি ধরে নিই, এখানে হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বলা হলো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 × 10⁵ প্যাসকেল, এটা হচ্ছে প্রেশার। এবার বললো আয়তন কত। তাহলে তুমি দেখো এখানেও টেম্পারেচার দেওয়া আছে, এখানেও টেম্পারেচার দেওয়া আছে। তাহলে একটাকে নাম দিব T1 আর এটাকে নাম দিব হচ্ছে T2। এখানে প্রেশার দেওয়া আছে, এখানে প্রেশার দেওয়া আছে, একটাকে নাম দিব P1 আর এটাকে নাম দিব P2। এখানে ভলিউম দেওয়া আছে, এটাকে নাম দিব B1 আর এখানে ভলিউম B2, সেটা আমাকে বের করতে বলছে। শেষ। তাহলে কোন সূত্র ইউজ করব, P1 B1/T1 = P2 B2/T2, সেই সূত্রটা আমরা ইউজ করব। তো এবার আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা সেই সূত্র ইউজ করে আমরা আমাদের ম্যাথের দিকে যাই, আমরা ম্যাথটা করতে থাকি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। আমি এভাবে আঁকার আরেকটা কারণ আছে, তোমাদের ফাইনাল পরীক্ষায় যখন আসে তখন এভাবে লেখা থাকে না, এরকম 2টা চিত্র দেওয়া থাকে, প্রাথমিক অবস্থা, শেষ অবস্থা। এখানে এগুলো দেওয়া থাকে, এই ইনফরমেশন দেওয়া থাকে, এখানে এই ইনফরমেশন দেওয়া থাকে, এটাই উদ্দীপক, এখান থেকে তোমাকে ম্যাথটা করতে হবে।
তাহলে আমি যদি আমার এই ম্যাথের কথা চিন্তা করি, এই ম্যাথে প্রেশার এত, এই ম্যাথে ভলিউম এত, এই ম্যাথে টেম্পারেচার এত। আমরা জানি টেম্পারেচারকে কখনো সেলসিয়াসে রাখা যাবে না, অবশ্যই টেম্পারেচারটাকে কেলভিনে নিতে হবে। এই ভুল জীবনেও করা যাবে না। তাহলে আমি টেম্পারেচারটাকে কোথায় নিব? কেলভিনে নিব। তাহলে 27 + 273 এত কেলভিন। আর এটাকে আমরা বলবো হচ্ছে 60 + 273 এত কেলভিন। ওকে, টেম্পারেচারটাকে কেলভিনে নিয়ে গেলাম। এখন সিম্পল P1 B1 T1, আমাদের এই যে এটা T1 এটা T2, তাহলে আমাদের এখানে 6টা ইনফরমেশন থেকে একটা বের করতে হবে। তাহলে আমি বলতে পারি, আমরা জানি এ যে মানে হচ্ছে আমরা জানি P1 V1 / T1 = হচ্ছে P2 V2 / T2। তুমি দেখো এখানে যে সকল ইনফরমেশান P1 V1 T1 তোমার জানা আছে, P2 জানা আছে, T2 জানা আছে, V2 জানা নেই। তাহলে আমি V2টাই আমি জানতে চাই। তাহলে আমি এখান থেকে বলতে পারবো V2 সমান বলা যায় P1 V1 T2 / P2। তাহলে তুমি দেখো P2 আর এটা হচ্ছে এখানে তো T1 আসেই। ওকে, এই ইনফরমেশনগুলো বসিয়ে দিবে, আনসার বের হয়ে যাবে। এবার অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, অনেকে আমাকে প্রশ্ন করবে, ভাইয়া প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভাইয়া আপনি এখানে টেম্পারেচারটাকে কেলভিনে নিয়ে গেছেন, ওকে, প্রেশারটা প্যাসকেলে আছে, এর মানে এসআই একক, কিন্তু ভাইয়া আয়তনের একক যে সেন্টিমিটার কিউব, এটাকে কেন মিটার কিউবে নেন নাই? এই প্রশ্নটা অনেকে আমাকে করবে, ভাই মিটার কিউবে কেন নেন নাই? প্রথম কথা, মিটার কিউবে নিলেও কোনো সমস্যা নাই। তুমি যদি এটাকে মিটার কিউবে নিতা তাহলে এখানে আনসার যেটা পাইতা সেটাও মিটার কিউব। বাট আমি যেহেতু মিটার কিউবে নিই নাই, সেন্টিমিটার কিউবে রেখে দিছি, তাহলে আমি এখান থেকে আয়তন যেটা পাবো, এই আয়তনটা B2 এর মানটা আমাদের আসবে এত সেন্টিমিটার কিউব, যত আসে এত সেন্টিমিটার কিউবটা হচ্ছে আমার আনসার। এখন আমাকে অনেকে এবার প্রশ্ন করবে, ভাই তাইলে আমি যদি তাপমাত্রার ক্ষেত্রে একটা কাজ করি, তাপমাত্রার ক্ষেত্রে আমি এটাকে সেলসিয়াসে রেখে দিলাম, আমাকে আরেকটা তাপমাত্রা বের করতে বললো, তাহলে আমি সেলসিয়াসে রেখে দিলে সেলসিয়াসের তাপমাত্রা বের হবে, কেলভিনে রেখে দিলে কেলভিনের তাপমাত্রা বের হবে। কথাটা কি ঠিক? মোটেও না। তাপমাত্রাকে কখনো কেলভিনে নেওয়া ছাড়া ম্যাথ করা যাবে না। তুমি যদি তাপমাত্রা তোমাকে বের করতে বলছে, তুমি তাপমাত্রা বের করতেছ, এর ভিতরে যত ইনফরমেশন ইউজ করবা কেলভিনে ইউজ করতে হবে, আনসারটাও কেলভিনে আসবে। সেই কেলভিন থেকে 273 বিয়োগ করলে দেখে সেলসিয়াস আনসার দেখাবে, কিন্তু সরাসরি সেলসিয়াসে করা যাবে না। প্রশ্ন আসতে পারে, ভাই হোয়াই নট? কেন যাবে না? কেন যাবে না? আসো তোমাদেরকে কেন যাবে না তার আনসারটা দিই। এই ম্যাথ বুঝছি কিনা আগে বলো যে এটা বুঝছি কিনা। এটা বুঝলে এরপর কেন এককের সমস্যা নাই সেটা আমি বলতেছি। এককের সমস্যা কেন নাই আমি সেটা বলতেছি। কুইক আমাকে বলো আগে এটা বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি রেসপন্স করো, এটা বুঝছি কিনা। এটা বুঝলে তোমাদের একক নিয়ে একটা ঝামেলা, যেটা আমাদের অনেক স্টুডেন্ট আমাকে প্রত্যেকটা বছর করে, যে ভাইয়া এই বইতে একক চেঞ্জ করছে, এই বইতে করে নাই, এখানে এসা একক রাখছে, এখানে এসা একক রাখে নাই। ভাইয়া আমরা যখন ম্যাথ করতে যাই সবগুলোতে এসা এককে করা লাগে, কিন্তু এখানে করে নাই, কিন্তু কেমনে আনসার মিলে রে ভাই? আমি আনসারটা জানতে চাই, এখানে কি ভুল আছে রে ভাই? আমি বলি বইয়ে ভুল লেখা নাই, তাহলে আমার আসল উত্তরটা কী রে ভাই? আসো আমরা সেটা একটু দেখাই। তাহলে আমরা সেটা দেখাই। এটা হচ্ছে সিম্পল আইডিয়া, জাস্ট সিম্পল আইডিয়া, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই একটু। হ্যাঁ দেখো, আমি এখানে বলতেছি আমার এটা হচ্ছে এরকম P1 V1 / T1 = P2 V2 / T2। ওকে, খেয়াল করো, আমার মনে করো কোনো একটা মুহূর্তে P1 এর মান হচ্ছে মনে করো 3 কিলোপ্যাসকেল, আর P2 এর মান হচ্ছে মনে করো 5 কিলোপ্যাসকেল। এখন আমি যে কাজটা করব, এই ম্যাথ করার সময় আবার আমি 3 কিলোপ্যাসকেলকে আমি লিখতে পারি 3000 প্যাসকেল লিখতে পারি, 5 কিলোপ্যাসকেলকে লিখতে পারি 5000 প্যাসকেল। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যদি কিলোপ্যাসকেলে করি আনসার মিলবে কিনা, আমি যদি প্যাসকেলে করি আনসার মিলবে কিনা, তুমিই দেখো আনসার মিলে কিনা। তোমার সূত্রটা হচ্ছে এরকম, P1 B1 / T1 = হচ্ছে P2 V2 / T2। খেয়াল করে দেখো আমার সমীকরণের দুই পাশে কিন্তু প্রেশার আছে, P1 P2। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি এখানে লিখলাম 3 কিলোপ্যাসকেল, ওকে, এখানে লিখলাম 3 কিলোপ্যাসকেল, 5 কিলোপ্যাসকেল। একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমার এখানে কিন্তু একক যদি সেম থাকে এককের কোনো ইফেক্ট নাই। দেখো এখানেও একক কিলোপ্যাসকেল,
এখানেও একক কিলোপ্যাসকেল, কোনো সমস্যা নাই। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি বলি এখানে কিলোপ্যাসকেল কাটাকাটি আছে 3 আর 5, আমি এটাকে বলতে পারি এখানে আছে 3, এখানে আছে 3 আর ভাইয়া এখানে আছে 5। ওকে, তুমি বলো ভাইয়া ঠিক আছে, আমি এভাবে ম্যাথ করলে আমার হয়ে যাবে। এবার আমি যদি বলি ভাইয়া আমাদের 3 কিলোপ্যাসকেল মানে তো আমাদের 3 × 10 কিউব প্যাসকেল, ভাইয়া 5 কিলোপ্যাসকেল মানে তো 5 × 10 কিউব প্যাসকেল। একটু ভালো করে খেয়াল করো তো, তুমি যে এক্সট্রা করে 10 কিউব নিয়ে আসছো সেটা ডানেও আছে বামেও আছে কাটাকাটি। এর মানে আমি এই 10 কিউবটা দিলে যে কথা, না দিলেও সেম কথা, কারণ উভয় পাশে কাটাকাটি যাচ্ছে। এখন আমি এটার মান যখন বের করতে যাব তখনও সেম কথা। আমি যদি বামে ফেসকেলে রাখি ডানেও আনসারটা ফেসকেলে আসবে, আমি বামে কিলো ফেসকেলে রাখলে ডানেও আনসারটা কিলো ফেসকেলে আসবে। কিন্তু আমি কোন এককে রাখতেছি সেটা কিন্তু ফ্যাক্ট করতেছে না, কারণ আমি যেটাতেই চেঞ্জ করি না কেন এটা কাটাকাটি হয়ে তার কোনো ইফেক্ট নাই হয়ে যাচ্ছে। এর মানে যেভাবেই করি আমার আনসারে কোনো হেরফের হবে না। এর মানে আমরা বলতে পারি সমীকরণের দুই পাশে যেহেতু প্রেশার আছে, দুই পাশে প্রেশারের একক সেম। এখন আমি যদি প্রেশারটাকে একটু এলোমেলো করে দিই, কারণ তুমি এটাকে চেঞ্জ করতে হলে কোনো কিছু দ্বারা গুণ করতে হবে বা ভাগ করতে হবে, সেক্ষেত্রে উভয় পাশে একই জিনিস থাকবে, যার কারণে তুমি এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে উভয় পাশে যদি প্রেশার থাকে সেই ক্ষেত্রে, আবারও বলতেছি উভয় পাশে প্রেশার আছে, সেই ক্ষেত্রে তুমি যদি এসআই একক ইউজ না করে যে কোনো একটা নির্দিষ্ট একক ইউজ করো কোনো সমস্যা হবে না। একই কথা ভলিউমের জন্য, একই কথা ভলিউমের জন্য তুমি এইদিকে ভলিউম রাখলে হচ্ছে কি ভাইয়া, আমি এদিকে ভলিউম রাখলাম, ভালো কথা, আমি এদিকে এবার রাখবো হচ্ছে কি ভলিউম। দেখেন ভাইয়া আমি রাখলাম হচ্ছে V1 সমান হচ্ছে ভাইয়া আমরা রাখলাম হচ্ছে 3, আমরা 3 লিটার রাখলাম, এটা রাখলাম হচ্ছে 3 লিটার, আর V2 রাখলাম হচ্ছে আমরা ভাইয়া 5 লিটার। তো আমার ইচ্ছা হলো আমি 3 লিটারটাকে যদি আমি 3 লিটার যেটা, এই 3 লিটারটাকে যদি আমি মিটার কিউবে নিতে যাই তাহলে নিশ্চয়ই আমাদের tan−3 দ্বারা গুণ করতে হবে। তোমরা জানো যে লিটারকে তুমি 1000 দ্বারা ভাগ করলে এটা মিটার কিউবে চলে যায়। তাহলে আমরা বলতে পারি 3 × tan−3 এটা হয়ে যায় কত, এটা হয়ে যায় আমাদের এত মিটার কিউব, এত মিটার কিউব। এটা আমরা লিখতে পারি 5 × tan−3 এত মিটার কিউব। এবার দেখো ডানেও আছে আমার উপরে V1 আর বামেও আছে উপরে, বামে আছে উপরে V2। এখন তুমি একটু খেয়াল করো ভলিউম তুমি যেটা ইউজ করো না কেন, বামে যেটা ইউজ করবে ডানেও সেম একক, সেম একক হলে সমস্যা নাই, তুমি ডানে যে একক ইউজ করবে বামেও সেম এককটা। আর তুমি যদি ডানে এক্সট্রা করে তুমি এটাকে মিটার কিউবে নাও তাহলে তুমি দেখতে পাচ্ছ সেক্ষেত্রে একই জিনিস গুণ আকারে থাকতেছে, এবং সেক্ষেত্রে এই দুইটা কাটাকাটি যাবে, এটার কোনো ইফেক্ট নাই, এটার কোনো ইফেক্ট নাই। ওই কারণে ভলিউমের ক্ষেত্রেও তুমি যে কোনো একক ইউজ করলে কোনো সমস্যা নাই, তখন উভয় পাশে একই রাশি থাকবে। আর যদি ভলিউমই নির্ণয় করতে হয় বাম পাশে তুমি যেটা রাখছো ডান পাশে আনসার বের করার সময় সেটাই আনসার বের হবে। অর্থাৎ এক পাশে আবার লিটার আরেক পাশে মিটার কিউব ইউজ করতে পারবে না, উভয় পাশে একই জিনিস ইউজ করতে হবে, উভয় পাশে আমাদেরকে একই জিনিস ইউজ করতে হবে, উভয় পাশে আমাদেরকে একই জিনিস ইউজ করতে হবে। একটু ওয়েট করো তো। এই এটা বুঝছো তো? তাহলে দেখলাম প্রেশারের মধ্যে সমস্যা নাই, ভলিউমের মধ্যে সমস্যা নাই, সমস্যা নেই। তবে মাথায় রাখতে হবে উভয় পাশে একই এককের প্রেশার রাখতে হবে, সেটা যে একক হয়। নট ম্যান্ডেটরি ইট শুড বি এসআই ইউনিট, না এসআই ইউনিট হবে এটা ম্যান্ডেটরি না, তুমি এনি কাইন্ড অফ ইউনিট রাখতে পারবা, তবে সেম একক হইতে হবে, উভয় পাশে সেম একক। আর তুমি উভয় পাশে সেম একক রাখলে ম্যাথে কোনো ঝামেলা হবে না। তোমার এক বইতে এই এককে করছে আরেক বইতে ওই একক করছে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। এই ধরনের ঝামেলায় তোমরা পড়বা আমি শিওর, ওই কারণে আমি বলে দিচ্ছি। এবার তুমি আমাকে মনে মনে এতক্ষণ হয়তো বলতেছ ভাই তাহলে তো আমাদের তাপমাত্রার ক্ষেত্রেও তো আমাদের 273 কাটাকাটি যাওয়ার কথা, তাহলে আমার তাপমাত্রার ক্ষেত্রে কেন আপনি বারবার একটা কথা বলতেছেন কেলভিনে নেওয়া ছাড়া ম্যাথ করলে আনসার মিলবে না? আসলে আনসার মিলবে না, আসলেই মিলে না। তাপমাত্রার ক্ষেত্রে আমাদের এটা কেন করা যাবে না? তাপমাত্রার ক্ষেত্রে কেন ম্যাথকে আমরা অবশ্যই কেলভিনে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এতক্ষণ পর্যন্ত তুমি একক চেঞ্জ করার জন্য তার সাথে কোনো কিছু একটা গুণ করছিলা বা ভাগ করছিলা, 10 কিউব গুণ করছো, tan−3 গুণ করছো, উভয় পাশে একই জিনিস গুণ করলে কাটাকাটি যায়। কিন্তু তোমার যখন তাপমাত্রা T1 আছে 0 ডিগ্রি, মনে করো T1 আছে মনে করো 5 ডিগ্রি সেলসিয়াস, T2 আছে মনে করো
20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিলে আমাদের হচ্ছে 5 + 273 কেলভিন, এটাকে নিলে হচ্ছে 20 + 273 কেলভিন। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া। এবার কিন্তু তুমি যদি এখানে যদি রাখো 5 ডিগ্রি সেলসিয়াস, এখানে যদি রাখো 20 ডিগ্রি সেলসিয়াস রাখলা, এবার তুমি দেখো তো এখানে P1 V1 ডিভাইড বাই এখানে রাখলা 5 + 273 আর এখানে রাখলা হচ্ছে আমাদের P2 V2 ডিভাইডেড বাই 20 + 273। তোমার কি মনে হয় আনসার কি সেম আসবে? অবশ্যই না। এখানে 273টা যোগ আকারে আছে, এই যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে কি কাটাকাটি যায় না। এখন তুমি যোগ করে দেখো, ক্যালকুলেশন করে দেখবা আসলে আমার এই দুইটা কথা সেম না, এই দুইটা কথা সেম না। না মানে না, না মানে না। আগের বার যেরকম কাটাকাটি ছিল এবার কাটাকাটি যাচ্ছে না, কারণ আমার 273টা যোগ আকারে আছে। ওই কারণে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ম্যান্ডেটরি মাথায় রাখতে হবে ভাইয়া, যে সকল ম্যাথে উভয় পাশে আছে, যেমন বয়েল, চার্লস, রেনো আর আমাদের এই ফর্মুলা, এই 4টা ফর্মুলার ক্ষেত্রে উভয় পাশে একই জিনিস থাকে। সেই ক্ষেত্রে প্রেশারকে ইচ্ছামতো একক দেওয়া যাবে, ভলিউমকে ইচ্ছামতো একক দেওয়া যাবে, বাট টেম্পারেচারটাকে আমার ক্যালভিনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, কারণ এটাকে আমরা বলি পরম তাপমাত্রা, ক্যালভিন তাপমাত্রা। সো এটা ম্যান্ডেটরি, তোমাকে ক্যালভিনে রাখতে হবে। কোন একটা মুহূর্তে তুমি তাপমাত্রা বের করে পাইলে হচ্ছে এত ক্যালভিন, তুমি চাচ্ছ আনসারটা সেলসিয়াসে দেখাবা, আনসার বের করার পরে ওই কেলভিন থেকে 273 বিয়োগ করে তাকে সেলসিয়াসে নিবা, বাট তুমি সেলসিয়াস দিয়ে ম্যাথ করতে পারবা না। ভাইয়ের কথাটা ক্লিয়ার কিনা বলো তো? এতটুকু কথা আমাদের সবার ক্লিয়ার কিনা? ম্যাথ করতে গেলে এই ঝামেলাগুলো আমরা সবাই করি, এই অধ্যায়ে এই জায়গায় সবাই ঝামেলা করে ম্যাথ করতে গেলে। বলো আমাদের এই কথাগুলো ক্লিয়ার কিনা? আমি জানি তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের মাথায় আসার কথা, আর যদি প্র্যাকটিস না করে থাকো সামনে করবা, তখনও কিন্তু আমি না বললে এগুলো মাথায় আসতো। গত অনেক বছর ধরে পড়াচ্ছি, তো 4-5 বছর, প্রায় 4 বছর ধরে পড়াচ্ছি, প্রত্যেক বছরই এই ধরনের প্রশ্নগুলো আসে। সো তোমাদেরও আসার কথা। আচ্ছা ওকে, এর আগে প্রথমে যে ম্যাথটা করছিলাম, এই প্রথম ম্যাথটা, এই ম্যাথে আনসার আসবে হচ্ছে, আমি দেখে বলেছি আনসারটা আসবে হচ্ছে, তোমরা একটু করে দেখিও, V2 = আসবে 55.5 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, 55.5 সেন্টিমিটার কিউব, তোমরা আনসার মিলাই নিও। 55.5 সেন্টিমিটার কিউব, তোমরা আনসার মিলাই নিও। এবার আসো 2 নাম্বার। 1 নাম্বার ম্যাথটা আমাদের শেষ, 1 নাম্বার ম্যাথ আমাদের শেষ, আমি মুছে ফেলি। এবার 2 নাম্বার ম্যাথ, এখন আমরা 2 নাম্বার ম্যাথটা করব। ওকে, 2 নাম্বার ম্যাথে যদি যাই, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা 2 নাম্বার ম্যাথটা যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। তোমাকে কি বললো দেখো, 72 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপে, আমরা 76 সেন্টিমিটার, যেটাকে আমরা বলছিলাম প্রমাণ চাপ বের করার সময় আমরা দেখছিলাম 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার, যেটাকে আমরা বলছিলাম এসটিপি এর যে প্রেশারটা, সেটা এটা কীভাবে বের করছিলাম, P = H/ρg। সেমভাবে তোমাকে বের করতে হবে। তুমি 76 সেন্টিমিটার বের করার সময় হাইটটা ধরছিল হচ্ছে 0.76 মিটার এসআই ইউনিট, রো এর মান তুমি ধরছিলা 13,596 আর জি এর মান ধরছিলা 9.8। ওকে, সেটাই তুমি করবা। এবার তোমাকে হাইটটা বলেছে 72 সেন্টিমিটার পারদচাপ, এর মানে প্রেশারটা কিন্তু প্রমাণ প্রেশার না, যে কোনো একটা প্রেশার। তাহলে আমি দেখি প্রেশারটা হচ্ছে 72 সেন্টিমিটার পারদচাপ। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, 72 সেন্টিমিটার Hg মানে মার্কারি, ফি মানে প্রেশার, এটাকে আমরা সংক্ষেপে বলে লিখি 72 সেন্টিমিটার মার্কারি প্রেশার। তাহলে ফি সমান হচ্ছে 72 সেন্টিমিটার মার্কারি প্রেশার, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 72 সেন্টিমিটারকে আমরা বলতে পারি কত মিটার, 0.72 মিটার ইন্টু এইচ। রো মানে ঘনত্ব, কার ঘনত্ব, পারদের ঘনত্ব, কত, 13,596 মুখস্থ রাখতে বলছিলাম, অথবা তোমরা যদি 13,600 দিয়ে করো তাও সমস্যা নেই, তবে 596 ইজ মোর একুরেট দেন 13,600। তারপর হচ্ছে H/ρ জি এর মান হচ্ছে 9.81। তুমি ক্যালকুলেশন করলে এখানে যেটা আসার কথা, আচ্ছা যেটা আসার কথা আসবে, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমার প্রেশারের মানটা পেয়ে গেছি। তাহলে দেখো, তোমাকে যখনই এই পারদস্তম্ভর কথা বললো এত পারদ চাপে, এর মানে এখান থেকে আমাকে প্রেশারটা এক্সট্রা করে বের করা লাগছে। তাহলে কখনো যদি এরকম দেওয়া থাকে প্রেশার বের করব, এবং এত তাপমাত্রায়, কত তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মানে টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমাদের কেলভিনে অবশ্যই নিতে হবে, 27 + 273 কেলভিন।
এবার আসো তোমাকে বললো 20 গ্রাম অক্সিজেন, 20 গ্রাম অক্সিজেন। তাকিয়ে দেখো তুমি, এটা হচ্ছে অক্সিজেনের ভর। মনে রাখবা যেখানে ভর দেওয়া আছে সেখানেই মৌল সংখ্যা জানা আছে। কেন? কারণ তোমাকে 20 গ্রাম অক্সিজেন বলে দিল, দ্যাট মিনস অক্সিজেনের আণবিক ভর তোমার মুখস্থ আছে, অক্সিজেনের আণবিক ভর তোমার মুখস্থ আছে। তো যেহেতু অক্সিজেনের আণবিক ভর তোমার মুখস্থ, তাহলে তুমি এখান থেকে খুব ইজিলি বলে দিতে পারো হচ্ছে তোমার এটা হচ্ছে 20 গ্রাম অক্সিজেনের জন্য। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, আমাদের যেহেতু 20 গ্রাম অক্সিজেন, তাহলে আমরা বলতে পারি মৌল সংখ্যা সমান ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ভরটা কত? 20 গ্রাম, 20 গ্রাম। এই অক্সিজেনের আণবিক ভর কত বলো তো? আণবিক ভর অফ অক্সিজেন সমান কত বলো তো? O2। অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেন গ্যাস, অক্সিজেন কখনো ও আকারে থাকে না, অক্সিজেন O2 আকারে থাকে, অক্সিজেন গ্যাস আকারে। সো তোমাকে আণবিক ভর করার সময় তার অণু চিন্তা করতে হবে, অণু মানে হচ্ছে O2, অক্সিজেন গ্যাস। তাহলে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে বলো তো আমাদের আণবিক ভর কত হবে? হ্যাঁ, খালি 32 বললে হবে না, একক সহ বলতে হবে। 32 সেটা আমিও জানি, এটা একক কি? 32 এটা একক কি? আণবিক ভরের একক কি দেখি বলো, তোমরা তো কেমিস্ট্রিতে এক্সপার্ট। আণবিক ভরের একক কি? এখনো পর্যন্ত কোনো শুদ্ধ আনসার পাই নাই, এখনো পর্যন্ত সবগুলো আনসার ভুল। এই যে একজনে পারছে, ইসলাম আশিক, কংগ্রেচুলেশনস। 32 গ্রাম পার মোল, সাইফুল পারছে গ্রাম পার মোল। গ্রাম না রে বাবা, গ্রাম না, গ্রাম না। আণবিক ভর কার জন্য? আণবিক ভর হচ্ছে 1 মোলের জন্য। আণবিক ভর মানে হচ্ছে 1 মোলের ভর। তাহলে আমরা বলতে পারি ভর সমান হচ্ছে কত? 32 গ্রাম। কার জন্য? 1 মোলের জন্য। তাহলে 32 গ্রাম পার মোল, প্রতি মোলের জন্য। তোমরা যদি বলো 32 গ্রাম, এখন আমি তোমাদেরকে বলবো, তুমি বলছো না 32 গ্রাম, আমি তোমারে বলবো আচ্ছা এন, তাহলে আমাদের এই যে এখানে 20 গ্রাম, এখানে 32 গ্রাম, ক্যালকুলেশন করে আমাদের বের হইলো হচ্ছে 0.625। তাহলে তো এন এর কোনো একক নাই। তুমি এন এর কোনো একক আছে? আছে তো, এন মানে মৌল সংখ্যা, এত মোল। তো এত মোলটা কোত্থেকে আসছে? কিন্তু তুমি যখন লিখবা এত গ্রাম পার মোল প্রতি মোলে, তখন গ্রাম গ্রাম কাটাকাটি, মোলটা উপরে উঠে আসলে এই যে মোল হয়ে যাচ্ছে। তাহলে এন এর একক হচ্ছে মোল। তাহলে এম এর একক কি? গ্রাম পার মোল। এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমরা এই ছোটোখাটো ভুলগুলো করো, মানে এগুলো তো বেসিক কেমিস্ট্রি, তোমরা এইসব ভুলগুলো করো, এগুলো শিখে রাখতে হবে একেবারে আজীবনের জন্য। আর আগে জানো কি জানো না সেটা কোনো ফ্যাক্ট না, এখন থেকে জেনে নাও। তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম পার মোল, প্রতি মোলের জন্য। তাহলে এখানে আনসার আমি যদি আমার এখানে করা আছে 0.625 মোল আসবে, মৌল সংখ্যা। তাহলে দেখো আমি কি জানলাম, আমি প্রেশার জানলাম, আমি টেম্পারেচার জানলাম, আমি এন এর মান জানলাম, যাকে আমরা মৌল সংখ্যা বলি, মৌল সংখ্যা। এবার তোমাকে বলা হলো ওই গ্যাসের আয়তন কত, আয়তন কত। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো তো ভাইয়া, আয়তন বের করতে বলছে, ভলিউম ইকুয়ালস টু হোয়াট। তুমি এতক্ষণ পর্যন্ত তোমাকে বারবার বলছিলাম দেখো প্রেশার 2টা, ভলিউম 2টা, টেম্পারেচার 2টা, তখন হচ্ছে P1 B1 বাই T1 ইকুয়ালস টু P2 B2 ডিভাইড বাই T2। বয়েল চার্লস রেনো যে কোনোটাই করো না কেন, দুইটা করে আসে। বাট এখানে প্রেশার একটা, টেম্পারেচার একটা, ভলিউম একটা, মৌল সংখ্যা একটা, নতুন করে আসছে মৌল সংখ্যা। তাহলে বলো এখানে কোন সূত্র ইউজ করতে হবে? এই তোমরাই বলো, একটা করে আসে, কোন সূত্র ইউজ করব? P V T N এরা সবাই মিলে কোন সূত্রে আসে? এক্স্যাক্টলি ফাতেহা নীলা, এক্স্যাক্টলি PV ইকুয়ালস টু NRT। এর মানে PV ইকুয়ালস টু NRT তে আছে, তোমাকে ভলিউমটা বের করতে বলছে, তাহলে তুমি ইজিলি বের করে ফেলবা PV ইকুয়ালস টু NRT। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এবার তুমি প্রেশারটা মনের মাধুরী মিশিয়ে বসাইতে পারবা না, কারণ কাটাকাটি করা যাবে না। আগের ক্ষেত্রে ছিল উভয় পাশে প্রেশার ছিল, প্রেশারের একক কাটাকাটি। উভয় পাশে টেম্পারেচার ছিল, টেম্পারেচারের একক কাটাকাটি। উভয় পাশে ভলিউম ছিল, ভলিউমের একক কাটাকাটি। বাট এখন সেটা হবে না, প্রেশার একটা, ভলিউম একটা। এর মানে এই সূত্র ইউজ করতে হলে প্রত্যেকটা টার্মকে তোমার এসআইতে রূপান্তর করতে হবে। আর তাপমাত্রা এসআই একক তো কেলভিন, তাপমাত্রা তো কেলভিনেই করতে হবে, কোনো এটা জাতীয় নিয়ম। তাহলে ভলিউম বের করব, এই ভলিউম বি ইকুয়ালস টু আমরা বলতে পারি NRT ডিভাইডেড বাই পি। এন এর মান কত?
0.625, আর এর মান কত মুখস্থ জানি 8.31 জুল পার মোল পার কেলভিন। টি এর মান কত? টি এর মান হচ্ছে 27 প্লাস 273, এর মানে কত 300 না হয় 300 হয়তো না, হ্যাঁ 300 কেলভিন, 300 ডিভাইড বাই পি এর মান কত 72 সেন্টিমিটার পার সাত, তাহলে 0.72 ইন্টু 13,596 ইন্টু 9.81। আফটার ক্যালকুলেশন তুমি ভলিউম দেখো, ভলিউম এখানে তুমি বলতে পারবে ভলিউমের একক কী আসবে, স্বাভাবিক তুমি ডান দিকে সব এসআই একক বসাইছো না, এর মানে ভলিউমের একক কত আসবে এসআই একক আসবে, আর আয়তনের এসআই একক কি মিটার কিউব, তাহলে আমাদের আনসার আসবে 16.24 ইন্টু 10⁻³ এত মিটার কিউব আসবে। এটাকে আমরা চাইলে 16.24 এই যে 10⁻³ মিটার কিউব যে কথা, এত লিটারও সেম কথা, তুমি লিটারে নেওয়ার দরকার নেই, তুমি এখানে আনসার লিখে দিবা, চাইলে তুমি এটাকে লিটারেও নিতে পারবা। আমি লিটারটা বারবার দেখাচ্ছি কারণ পরীক্ষায় তোমাদের লিটারে থাকলে মিটার কিউবে নিতে, মিটার কিউবে থাকলে লিটারে নিতে একটু কষ্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে, মুখস্থ করে ফেলো 10⁻³ মিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, 10⁻³ মিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, মুখস্থ করে ফেলো। ওকে, তাহলে আমাদের এটাও শেষ, এটাও শেষ। এই বুঝছি কিনা বলো, ওই বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, বলো 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 না, বাইরে মারার মতো কোনো জিনিস পাচ্ছি না। আসলে মারার মতো তোমার কোনো কিছু পাওয়া লাগে না। আমার আম্মা বলতো তখন, হাত থাকতে মুখের কি দরকার, যে হাত থাকতে মুখের কী দরকার, শুধু মুখটা খরচ করার কোনো দরকার আছে, হাত দিয়ে থাপ্পড় মারলে সব ঠিক হয়ে যাবে। আর স্যারদেরকে বলতো মাংস আপনার হাড্ডি আমার, খিরে বাবা বাজারে গেলে তো দেখি যে গরুর মাংস হাড্ডির থেকে মাংসের দামটা বেশি, তুমি দেখবা শুধু গরুর মাংস কিনলে যে দাম, হাড্ডি সহ কিনলে কিন্তু দাম একটু কম। তো কেন আপনি শুধু শুধু দামি জিনিস স্যারকে দিয়ে অদামি জিনিস আপনি রাখবেন, কোনো দরকার আছে? এটা আমি জীবনে বুঝাইতে পারলাম না, বুঝাইতে বুঝাইতে বড় হয়ে গেছি। এখন কী করবো, আমিও শিখে গেছি, আমি আমার বাচ্চা কাচ্চাদের স্যারদেরকে বলবো খালি হাড্ডিটা রাখবেন, মাংসটা আমার, কারণ এটা আমার আম্মা আব্বার ঐতিহ্য, সেখানে কোনটা দামি কোনটা অদামি সেটা ফ্যাক্ট না। আম্মা আব্বার লাভ লস বুঝে না, তা বলতেন হাড্ডি রেখে দেন, মাংস আমারে দেন, দামি জিনিস, সেটা করে না। এই একজন নাকি প্রেশার বের করতে P = H ρ G ব্যবহার করছি, এটা বুঝে নাই। তরল পদার্থের জন্য প্রেশারের ফর্মুলা ক্লাস 9-10 এর কনসেপ্ট, আমরা প্রমাণ তাপমাত্রা ও চাপের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা করবা। 9-10 এর বেসিক, সেটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে পাত্রের তলে এই প্রেশারটা বের করার ফর্মুলা হচ্ছে H ρ G। H মান হচ্ছে কতটুকু হাইট পর্যন্ত তরল আছে, আর রো মান হচ্ছে ওই তরলের ঘনত্ব, আর জি মান হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো। আর তোমাকে যেখানে বলছে 72 সেন্টিমিটার পারদচাপ, এই কথাটার মানে হচ্ছে এমন একটা পাত্র আছে যেই পাত্রের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা হচ্ছে 72 সেন্টিমিটার, ভিতরে দেওয়া আছে পারদের ঘনত্ব হচ্ছে 13,596, আর এখানে প্রেশার বের করবা, এখানে প্রেশার হচ্ছে P = H ρ G। H এর মান হচ্ছে 72 সেন্টিমিটার, তোমাকে SI একক ব্যবহার করতে হবে, SI একক হলে 0.72 মিটার, ঘনত্ব হচ্ছে কার ঘনত্ব, যেহেতু পারদচাপ বলছে পারদের ঘনত্ব 13,596। আর তুমি তো জানো আমাদের জি এর মান 9.8, সেটা আমরা বসাই দিলাম, শেষ ক্যালকুলেশনগুলো আনসার বের হয়ে যাবে। যে জানো না সে শিখে নাও। ওকে, এবার তোমাকে দেখো একটা কোয়েশ্চেন করলো, এবার আরেকটা কোয়েশ্চেন করলো হচ্ছে RMS ব্যাগের। হ্যাঁ, RMS ব্যাগের একটা কোয়েশ্চেন করলো। সেই সুতা টুতাগুলো দিয়ে ক্লাস করে নিতে আরেক ঝামেলা, কোন সময় ফাঁয়া আটকা দিয়ে নিজে ফইরা ময়রা আল্লাহ জানে। আচ্ছা একটু দেখো, একজনে বলে ঝাড়ুটা নেন, ঝাড়ু একটাও না দুইটা আছে, আমার আম্মা দুইটা বানিয়ে দিয়ে গেছে আমার জন্য। আসো এখানে দেখো, STPতে হাইড্রোজেন অণুগুলোর মূল গড় বর্গবেগ কত? তো মূল গড় বর্গবেগ মানে কি? RMS বেগ। এখন RMS বেগের ফর্মুলা আমরা কয়টা জানি? বারবার বলছিলাম RMS বেগের ফর্মুলা আমরা জানি দুইটা, √3RT / m এটা, আরেকটা হচ্ছে RMS = হচ্ছে √3P / ρ। বলছিলাম এই ফর্মুলা আমরা তখনই ইউজ করব যখন আমাদের টেম্পারেচার আলাদা করে বলা থাকবে।
আর যখনই কোনো একটা ম্যাথে মানে কিচ্ছু বলা না থাকলেও মানে জেনারেলি আমরা এটাই করব, জেনারেলি আমরা এটাই করব। কিন্তু কখনো যদি ঘনত্ব দেওয়া থাকে, এই ঘনত্ব দেওয়া থাকলে এটা করা ছাড়া উপায় নেই, ঘনত্ব থাকলে এটাই করতে হবে। ঘনত্ব দেয়া, এই ঘনত্ব দেয়া আছে মানে তোমাকে অবশ্যই এটা করতে হবে। আরএমএস বেগ সিআরএমএস ইকুয়ালস টু √3p ডিভাইডেড বাই র। এখন তুমি বলতে পারো ভাই কেন আমরা এটা করব? অ্যাকচুয়ালি দেখো অনেক সময় ম্যাথে ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? যেমন তোমাকে বললো এসটিপিতে, দেখো এসটিপিতে কিন্তু তুমি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপিতে তুমি টেম্পারেচারও জানো প্রেশারও জানো। এখন তুমি কোন সূত্র ইউজ করবা? তুমি তো প্রেশারও জানো টেম্পারেচারও জানো, তোমাকে আলাদা করে তারা বলে দিছে ঘনত্ব। এই ঘনত্ব কেন বলছে? যাতে করে তুমি ঘনত্বটা ইউজ করো। সো তোমাকে মাথায় রাখতে হবে ঘনত্ব বলা থাকলে ঘনত্বের ফর্মুলা করব, ঘনত্ব যদি বলা না থাকে তখন যাই আমরা এই ফর্মুলা ইউজ করব। আর এটা হচ্ছে এক মৌলের জন্য, যদি একটি অণুর জন্য হয় এখানে আরটি এর জায়গায় ক্যাটি আসবে, সেটা আমরা খুব ভালো করে জানি। এখন আসো আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথে কি বললো দেখো, এই ম্যাথে তোমাকে বলা হলো এসটিপিতে হাইড্রোজেন অণুগুলোর মূল গড় বর্গবেগ কত। তাহলে এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এর মানে এখান থেকে আমি জানি টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। দেওয়া আছে মানে ব্যবহার করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অনেক সময় অনেক ডেটা দেওয়া থাকে কিন্তু ইউজ করা লাগে না, যেমন ফর এক্সাম্পল এখানে টেম্পারেচার ইউজ করা লাগবে না। এরপর আসো তার প্রেশার, প্রেশার পি ইকুয়ালস টু হচ্ছে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। সেটা হচ্ছে যেহেতু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশারটা। এবার তুমি একটু খেয়াল করো, তোমাকে বলছে ঘনত্ব, হাইড্রোজেনের ঘনত্ব হচ্ছে 0.09 কেজি পার মিটার কিউব, অর্থাৎ তোমাকে যে হাইড্রোজেনের আরএমএস বেগ বের করতে বলছে সে হাইড্রোজেনের ঘনত্ব হচ্ছে 0.09। এবার একটা কথা বলে রাখি, তোমাকে যে বলা হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি তোমাকে ঘনত্ব বলা হয়, ঘনত্ব যে বলা হয় এই ঘনত্বটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ তাপমাত্রা চেঞ্জ হলে গ্যাসের ঘনত্ব চেঞ্জ হয়, তাহলে তাপমাত্রার উপর কিন্তু ঘনত্বটা ডিপেন্ড করে। সো তোমার এই যে তাপমাত্রা এটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা, এই যে ঘনত্ব সেটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য। কোন তাপমাত্রার জন্য? এসটিপি এর জন্য। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার এবং যখন থাকে ওই মুহূর্তে হাইড্রোজেনের ঘনত্ব হচ্ছে এত বলে দিছে, ওই ঘনত্ব দিয়ে আমরা এখন করব। এখন সিম্পল হচ্ছে আমরা কি করব, আরএমএস বেগ বের করব, যেহেতু ঘনত্ব আছে সেকেন্ড ফর্মুলা আরএমএস বেগ সমান হচ্ছে আমরা জানি √3p ডিভাইডেড বাই র। তাহলে আমরা এখান থেকে √3 ইন্টু পি এর মান কত 1.013 ইন্টু 10⁵, আর রো এর মান হচ্ছে বলা আছে 0.09 √ ক্যালকুলেশন করলে তুমি আনসার পাবা হচ্ছে, আনসার কত পাবা দেখে বলি 1837.57 মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। দিস ইজ আওয়ার আনসার। তাহলে এটা হচ্ছে আমার আনসার। হ্যাঁ, সবগুলো এসে একক ব্যবহার করার কারণে এটা তো ব্যাগ, এটা তো একটা ব্যাগ আরএমএস ব্যাগ, সো ব্যাগের একক আসবে মিটার পার সেকেন্ড, এসে একক। বলো বুঝছি কিনা? এই এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, যাক বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু সমস্যা নাই এবার আমরা আরও একটা ম্যাথ করি। এবার আমরা একটা ম্যাথ করবো বুয়েটের ম্যাথ। এটা বুয়েটে আসছিল, বুয়েটে কত সালে আসছিল 17-18 সেশনে বুয়েটে আসছিল এই ম্যাথটা, আরএমএস ব্যাগ থেকে একটা কোয়েশ্চেন আসছিল। তো আসলে আমরা বুয়েটের সেই কোয়েশ্চেনটা লিখি তারপর সলভ করি। বুয়েটের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে বুয়েট 17-18 কোয়েশ্চেন, বুয়েট 17-18 এর কোয়েশ্চেন এটা। তো বলা হলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলা হলো কত ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এত তাপমাত্রায়
হাইড্রোজেন অণুর এত তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে, বর্গবেগের সমান হবে। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে তোমাকে বললো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ মাইনাস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। প্রথম কথা হচ্ছে আরএমএস বেগের ফর্মুলা আমার দুইটা জানা আছে, তার মধ্যে ঘনত্বের ফর্মুলাটা আমাদের ঘনত্ব দেওয়া থাকলে বা ঘনত্ব নিয়ে কথা বলা থাকলে ইউজ করব। যেহেতু ঘনত্ব নিয়ে কথাবার্তা নাই সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব বলো তো? ঘনত্ব নিয়ে যেহেতু আমাদের কথাবার্তা নাই সেই ক্ষেত্রে আমরা ইউজ করব যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথমটা। তো প্রথমটা সূত্র আমরা কি জানি? প্রথমটা সূত্র জানি CRMS সমান হচ্ছে √3RT ডিভাইডেড বাই M। ওকে, ভালো কথা। এখন এটাই হচ্ছে আমার ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ওকে, এবার দেখো এই ফর্মুলার এই ম্যাথের মধ্যে স্পেসিফিকলি বলে নেয় কয়টা অণুর জন্য? একটা অণুর জন্য, একটা মৌলের জন্য। আসলে সেটা বলার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন না আমি বলতেছি, তুমি অণু ধরে করলে এখানে যে আনসার আসবে মৌল ধরে করলেও সেম আনসার আসবে। কেন সেম আনসার আসবে আমি বলি। কিছুক্ষণ পরে আমি দেখব তুমি যদি এখানে আর রাখো আর কাটাকাটি যাবে, তুমি যদি এখানে কে রাখতা কে কাটাকাটি যেত। সো এটা নিয়ে অনেকে কথা বলে ভাই এখানে আমরা আর ইউজ করছি কেন, কে ইউজ করবো না কেন, হাবি যাবি, যেটা ইউজ করো কোনো সমস্যা নেই, কারণ এখানে স্পেসিফিকলি বলে দেয় নাই। যেহেতু বলে দেয় তুমি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারবা। আসো, মানে যদি আমাদের খালি আরএমএস বেগ বের করতে বলতো তখন দিয়ে দিত, কিন্তু কম্প্যারিজনের মধ্যে দেওয়া লাগে না, কারণ কম্প্যারিজনের মধ্যে একই জিনিস ধরে করে ফেললে হয়ে যায়। তোমাকে বললো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মানে তাপমাত্রা বের করতে বলছে। অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, তাহলে CRMS কার জন্য? অক্সিজেনের জন্য। CRMS ফর অক্সিজেন। অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ মাইনাস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন অণুর মূল বর্গবেগের সমান। তাহলে দেখো আমাদের যদি আমরা বলি এটা তো অক্সিজেনের জন্য, হাইড্রোজেনের জন্য যদি বলি তাহলে আমরা বলবো CRMS হাইড্রোজেন। ফর্মুলা করি √3RT ডিভাইডেড বাই M, √3RT ডিভাইডেড বাই M। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, 3 দুইটার জন্য সেম, আর দুইটার জন্য সেম। অক্সিজেনের জন্য টেম্পারেচার জানা নাই, তোমাকে সেই কত ডিগ্রি সেলসিয়াস জিজ্ঞেস করছে, সেই কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেটা সেটা তোমাকে বের করতে হবে। সেই কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেটা তোমাকে বের করতে হবে। কিন্তু দেখো তোমাকে বলার সময় বলেই দিছে কত ডিগ্রি সেলসিয়াস, এর মানে আনসার কিন্তু কেলভিনে রাখা যাবে না। অনেক জায়গায় এটা কেলভিনে রেখে দে, না, উচিত না। তোমাকে বলে দিছে কত ডিগ্রি সেলসিয়াস, বলে নি যে কত কেলভিন, অথবা বলে নি যে তাপমাত্রা কত। তাপমাত্রা কত বললে তাপমাত্রা যে কোনো একক ব্যবহার করব। আমাকে স্পেসিফিকলি বলে দিছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এর মানে টি এর মান কত ডিগ্রি সেলসিয়াস সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা তো ম্যাথ করার সময় সেলসিয়াসে করতে পারবো না, কিসে করতে হবে? কেলভিনে করতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে টেম্পারেচার অফ অক্সিজেন, অক্সিজেনের টেম্পারেচার। আণবিক ভরটা কার হবে? অবশ্যই আণবিক ভর অফ অক্সিজেন। আর যখন তুমি হাইড্রোজেন ইউজ করবা 3R সেম, টেম্পারেচারটা হবে হাইড্রোজেনের টেম্পারেচার, আণবিক ভরটা হবে হাইড্রোজেনের আণবিক ভর। দেখো অক্সিজেনের আণবিক ভর তুমি জানো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আণবিক ভর অফ অক্সিজেন তুমি জানো, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস কিন্তু। সো এটা হচ্ছে 32 গ্রাম পার মোল। আর যদি তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে 2 গ্রাম পার মোল। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস নিয়ে একটু কনফিউজড হয় না, সেটা হচ্ছে কি দেখো, আমাদের যদি একটা জিনিস তোমাদেরকে আমি বলে নিই, তোমাকে পরীক্ষায় এই জিনিসটা বললো, পরীক্ষায় জাস্ট ফর এক্সাম্পল তোমাকে বলা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এত তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত। জাস্ট সিম্পল এই কোয়েশ্চেনটা করলো, তাহলে তুমি সিম্পলি বলতে পারো ভাই টেম্পারেচার আমার দেওয়া আছে T = 27 + 273, ড্যাট মিনস যাকে আমরা বলি হচ্ছে 300 কেলভিন। ওকে ভাইয়া, ভালো কথা।
RMS বেগ বের করব CRMS যদি করতে যাই √3RT / m। একটু ভালো করে খেয়াল করো, তোমরা যে ভুলটা করো 3 × R এর মান 8.31 এবং টেম্পারেচারের মান 300, তোমরা m এর মানটা 32 বসায় দাও, এটা হচ্ছে তোমাদের ভুল। m এর মানটা 32 বসানো যাবে না, SI একক ব্যবহার করতে হবে। m এর মান তোমরা যেটা শিখো কেমিস্ট্রিতে সেটা কিন্তু গ্রাম পার মোল, কিন্তু তোমাকে কিসে করতে হবে? কেজি পার মোলে করতে হবে। তোমাকে গ্রাম পার মোলে রাখা যাবে না, তোমাকে কেজি পার মোলে রাখতে হবে। তাহলে দেখো m এর মান হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে বলো তো, আমরা এভাবে না লিখে এভাবে লিখি, গ্রামকে কেজিতে নিলে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয় অথবা tan−3 দ্বারা গুণ করতে হয়। তাহলে tan−3 দ্বারা গুণ করলে 32 × tan−3। এবার কিন্তু গ্রামটা কেজি হয়ে গেছে, এবার আমরা একক লিখব কেজি পার মোল। এখন কিন্তু এসআই একক, এখানে তোমরা বসাবা 32 × tan−3 কেজি পার মোল। কেজি বা একক এখানে বসানোর দরকার নেই। তাহলে আনসার যেটা আসবে সেটা হচ্ছে এত মিটার/সেকেন্ড। এই ভুলটা তোমরা অনেকেই করো, এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। এটা একটা ম্যাথ করাই ফেলছি, MCQর জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এটা বেশি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এবং এই ম্যাথে তোমরা একটা ভুলই করো, এখানে তোমরা দেওয়ার সময় 32 বসাই দাও, tan−3 দ্বারা গুণ দাও না, আণবিক বল সরাসরি বসাই দাও। সেটা কিন্তু গ্রাম একক, বারবার বলতেছি গ্রাম একক, নট এসআই একক। এসআই একক হইতে হলে তোমাকে কেজিতে নিতে হবে, কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে অথবা tan−3 দ্বারা গুণ করতে হবে। আমি সেটাই করলাম। কথা ক্লিয়ার তো? এবার একটা জিনিস দেখো, ইসাক স্যারের বইতে একটা কাজ করছে সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা এটাকে যদি আমি বলি সিম্পল 32 হ্যাঁ কে 1000 দ্বারা ভাগ করলে, 1000 দ্বারা ভাগ করলাম, এখন এটা আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কেজি পার মোল। হ্যাঁ, এর মানে আমরা এভাবে লিখতে পারি, উপরে কেজি নিচে হচ্ছে মোল। আচ্ছা 1000 মোলকে আমরা বলতে পারি না 1 কিলো মোল? 32 কেজি / 1 কিলো মোল বলতে পারি না? 1 কিলো মোল মানে তো 1000 মোল। তাহলে এটার একক কী হয়ে যায়? 32 কেজি পার কিলো মোল। তোমরা ইসাক স্যারের বইতে এই জিনিসটা দেখবা, দেখলে অনেকে কনফিউজড হয়ে যাবে, ওই কারণে আমি বলতেছি এভাবে আমাদের বলা যায় 32 কেজি পার কিলো মোল বলছে, কিন্তু সেখানে খেয়াল করিও, অনেকে হয়তো এটা খেয়াল করবে না, তখন আমাকে বৈশা গালি দিবা যে ভাইয়া আপনি কেজিতে নেওয়ার সময় tan−3 দ্বারা গুণ করছেন, ইসাক স্যার তো ডাইরেক্ট বসাই দিয়েছে কেজি পার কিলো মোল, কারণ ইসাক স্যারের নিচে কিলো মোল লিখছে, এটা কিলো মোলের জন্য, এটা এসআই একক না। এটা কিলো মোল থেকে মোলে আনতে হলে তোমাকে ঠিকই আবার আগের কাজটা করতে হবে। আচ্ছা ওকে, ভালো কথা। তাহলে আমরা এটা করলাম। একজন বললো আগের ম্যাথে এসআইতে নি নাই কেন? আমি তো আগের ম্যাথ বলতে যদি তুমি এটা মিন করো আমি বলতেছি, আর যদি তুমি আগের ম্যাথগুলো মিন করো সেখানে অবশ্যই আমি এসআইতে নিছিলাম। আচ্ছা ভালো কথা, এটা তোমাদের ভুল করা যাবে না। স্পেসিফিক একটা RMS বেগ বের করতে হলে অবশ্যই এসআইতে করতে হবে, না হয় আনসার কিন্তু মিটার/সেকেন্ডে বের হবে না। আনসার মিটার/সেকেন্ডে বের করতে হলে এসআই ইউজ করতে হবে। এই ম্যাথে যদি তুমি চিন্তা করো, এই ম্যাথে তুমি এসআইতে নিলেও ইচ্ছা না নিলেও ইচ্ছা, কারণ এসআই এখানে একটু পরে আমি দেখবো এগুলো কাটাকাটি যাবে, সেক্ষেত্রে তোমার এই যে কী বলে, সেক্ষেত্রে নিলে যা যে কথা, না নিলেও সেম কথা। এখন তুমি আমার বলতে পারো ভাই আমি তো ম্যাথ করার আগে জানি না কাটাকাটি যাবে কি না, তো সেফ থাকা ভালো। সেফ থাকতে হলে তোমাকে এসআইতে নেওয়াটা ভালো। তাহলে আমি 32কে tan−3 দ্বারা গুণ করে এটাকে লিখলাম কেজি পার মোল, আর 2কে tan−3 দ্বারা গুণ করে লিখলাম হচ্ছে কেজি পার মোল। ওকে, এবার দেখো তাহলে আমি MO2 এর মান জানি, MH2 এর মান জানি। এবার আসি TH2 এর মান দেওয়া আছে। হাইড্রোজেনের তাপমাত্রা বলছে -100 ডিগ্রি সেলসিয়াস, ভুলেও সেলসিয়াসে রাখা যাবে না। তাহলে -100, সরি কারেন্ট চলে গেছে, ডোন্ট ওরি, আমার এখানে ব্যাকআপ আছে। ওকে, হে একজনে বলতেছে হাইড্রোজেন অণুকে H2 নাকি? ওই হাইড্রোজেন গ্যাস তো সবসময় H2 আকারেই থাকে, H2 আকারেই থাকে। পরমাণুটা হচ্ছে H, অণু পরমাণুর পার্থক্য বুঝো না? আচ্ছা আসো, তাহলে হাইড্রোজেন হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস, তাকে আমরা কেলভিনে নিব। তাহলে -100 এর সাথে 273 যোগ করলাম, 273 যোগ করলে এত কেলভিন হলো, যেটাকে আমরা জাস্ট লাইক 173 কেলভিন বলতে পারি। ওকে, হ্যাঁ ওয়াইফাই কারেন্ট গেলেও চলে, আমার এখানে ওয়াইফাইতে ব্যাকআপ দেওয়া আছে,
আমার ফুল টাইম ওয়াইফাই চলে। এখানে আলাদা করে একটি ইউপিএস লাগানো আছে, যেটা কারেন্ট যাওয়ার পরও 6 ঘন্টা পর্যন্ত ওয়াইফাইকে সতেজ রাখবে, মানে টানা 6 ঘন্টা কারেন্ট না আসলেও আমার এখানে সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা বললাম, তাহলে সিম্পল যদি আমি বলি, হ্যাঁ এবার তাহলে তোমাকে কি বললো, তোমাকে বললো কী বের করতে হয়, কত তাপমাত্রায়, তোমার প্রশ্নটা পড়ো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ সেটা হচ্ছে এটা -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগ এর সমান হবে। এর মানে তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে অক্সিজেনের আরএমএস আর হাইড্রোজেনের আরএমএস সমান, আরএমএস অফ হাইড্রোজেন আর আরএমএস অফ অক্সিজেন এবং আরএমএস অফ হাইড্রোজেন সমান, H2 ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে আমরা সিম্পল বলতে পারি √3RT অক্সিজেন ডিভাইডেড বাই M অক্সিজেন √= 3RT হাইড্রোজেন ডিভাইড বাই M হাইড্রোজেন। তোমাকে বের করতে হবে কার মান, টি অক্সিজেনের মানটা তোমাকে বের করতে হবে, কারণ অক্সিজেনের তাপমাত্রা তুমি জানো না। তাহলে স্কোয়ার করলে √2 চলে যাবে, 3 আর কাটাকাটি যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে টি অক্সিজেন ডিভাইডেড বাই MO2 = টি হাইড্রোজেন ডিভাইড বাই MH2। আমি বের করবো হচ্ছে TO2 এর মান, তাহলে TO2 এর মান কি হবে, TH2 ইন্টু MO2 ডিভাইডেড বাই MH2। TH2 এর মান কত, দেখো TH2 এর মান হচ্ছে 173 কেলভিন, 173 ইন্টু M অক্সিজেনের মান কত, M অক্সিজেনের মান হচ্ছে 32 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ এত একক আমি লিখতেছি না, আর এখানে হচ্ছে 2 ইন্টু 10⁻³। তাহলে আমার 10⁻³ কাটাকাটি আর এখানে কাটাকাটি ক্যালকুলেশন করলে যা আসে আর কি। তাহলে আমাদের এখানে আছে 2768, তাহলে 2768 কেলভিন আসে। এই কেলভিনটা তো কেলভিনে রাখা যাবে না, এখান থেকে 273 বিয়োগ করলে যা পাবো তত সেলসিয়াস শেষ। বলো বুঝছি কি না? একজনে বললো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে হবে না, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আরও ভালো হবে, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে তুমি বাসায় নিজে বসে বানিয়ে ফেলতে পারবা এরকম ইউপিএসগুলো, এখানে জাস্ট কানেকশন দিয়ে ইয়ে করতে হয়। আচ্ছা, তানিষ্কা মুন্তা বলতেছে রিভিউ দেওয়ার জন্য, আসো আমি রিভিউ দিই। তো তোমাকে প্রশ্নে বলা হলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান। আজান দিচ্ছে, তোমরা দেখতে থাকো, আজান দিচ্ছে। আমি আরেকটা কোয়েশ্চেন দেখে নিই। আচ্ছা, এটা সমান হবে তো তুমি একটু আবার দেখে নিও বাসায়। আমি অক্সিজেনের জন্য বের করলাম, হাইড্রোজেনের জন্য বের করলাম, দেন দুইটাকে ইকুয়াল ধরলাম। ইকুয়াল ধরার পর যেগুলো কাটাকাটি যাওয়ার কাটাকাটি গেল, আর আমার টেম্পারেচার অক্সিজেনেরটা দেওয়া নাই সেটা আমরা বের করলাম। আনসারটা বের হলো কেলভিনে, তার থেকে 273 বিয়োগ করলে সেলসিয়াসে আসবে। আমার ফোনে চার্জ আছে কিনা দেখি। আরএমএস এর একক কি, মিটার পার সেকেন্ড কিনা? দেখো এটা তো আরএমএস ব্যাগ, এটা ব্যাগ, তো ব্যাগের একক কি, মিটার পার সেকেন্ড না? আনসার মিটার পার সেকেন্ড। এটা তো একটা ব্যাগ। আমরা 2-1 মিনিট ওয়েট করি, আমি আরেকটা কোয়েশ্চেন লিখে ফেলি এর মধ্যে।
এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালের কোয়েশ্চেন, বেলুনের ম্যাথটা, বেলুনের ম্যাথগুলো। এই তোমাদের দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জানাও। কারেন্ট চলে আসছে। ওকে, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালের ম্যাথ। এই ম্যাথটা করার সময় আমরা আরও কয়েকটা কথা বলবো, মানে আরও কিছু কথা বলবো এই ম্যাথটার জন্য। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করি কোয়েশ্চেনে কী বলছে, ঠিক আছে? বুঝতে হবে ভালো করে। বলা হলো বায়ুপূর্ণ একটি বেলুনকে একটি হ্রদের 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। এর মানে বায়ুপূর্ণ একটি বেলুন আছে, খুব ভালো করে খেয়াল করো। এর মানে ভাইয়া আমাদের এটা একটা বায়ুপূর্ণ বেলুন। এই বেলুনটাকে আমরা এখান থেকে হ্রদের গভীরতা নিয়ে গেলাম, মনে করো এটা হ্রদের পৃষ্ঠে আছে। হ্রদের কতটুকু গভীরে নিয়ে গেলাম? হ্রদের এই গভীরতা হচ্ছে 40.81 মিটার। তোমাকে বলেই দিল এতটুকু গভীরতা নিয়ে যাওয়া হলো একটি বায়ুপূর্ণ বেলুনকে। এই বেলুনটা বায়ুপূর্ণ। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো হ্রদের তলদেশে যদি যায় সেই বেলুনটা অবভিয়াসলি ভাইয়া এত বড় থাকবে না, আরও ছোট হয়ে যাবে। বেলুন চাপে সংকুচিত হয়, প্রেসারে দিলে বেলুন ছোট হয়ে যায়। তাহলে বেলুনটা আর এমন থাকবে না, বেলুনটা আমার ছোট্ট হয়ে গেছে, ছোট্ট একটা বেলুন হয়ে গেল।
বলা হলো গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। এর মানে এই বেলুনটার এখানে আয়তন কত আমি জানি না, বাট যখন আমি তলদেশে নিয়ে গেলাম ঠিক এই পয়েন্টে তার আয়তন হচ্ছে 1 লিটার, 1 লিটার আয়তন দখল করে। আচ্ছা, ভালো কথা। এবার বলা হলো, এটা হচ্ছে প্রথম কথা, একটা হ্রদ মনে করে, এটা হচ্ছে একটা হ্রদের 40.81 গভীরতা আমরা নিয়ে গেলাম, নিয়ে গেলে বেলুনের আয়তন 1 লিটার, দ্যাট মিনস নিচে বেলুনের আয়তন হচ্ছে 1 লিটার। দেন তোমাকে এবার বলা হলো কি, এবার দেখো এটা আয়তন 1 লিটার। এবার বললো হ্রদের তলদেশে তাদের কুরকুর করতেছে, তাদের দরকার আছে হুদাই সাগরের তলে জাপ দিয়ে যাইয়া বেলুনের মধ্যে বাতাস ঢুকানোর, না তাদেরকে বাতাস ঢুকাইতেই হবে। আচ্ছা আসো, তারা কি করলো, হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করাইছে। মানে যখন দেখতেছে বেলুন ছোটো হয়ে গেছে, তারা বলে যে না না না, বেলুন এত ছোটো হওয়া যাবে না, বাতাস আর একটু ভরে তাকে একটু বড় করলো। তো দেখা গেল এই বেলুনটা এখানে ওই যেখানেই আছে সেখানে থাকা অবস্থায় তারা বেলুনে আরও বাতাস ঢুকাই দিল। বেলুনটার আয়তন এবার হয়ে গেল 2 লিটার। কারণ কি, 1 লিটার তো এখানে আছে, ঠিক ওই পজিশনে আরও 1 লিটার ঢুকাইছে। বেলুনের আয়তন বর্তমানে কয় লিটার, 2 লিটার। বলা হলো আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দিছে। এবার বুঝতে পারতেছ, বেলুনটা ছেড়ে দিলে ঠুস 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 করে উপরে গুটি গুটি পায়ে হেঁটে যাবে এবং সাগরের পৃষ্ঠে উঠার পর ইয়া বড় বেলুন হয়ে যাবে। ওকে, এবার বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে, প্রেশার বায়ুমণ্ডলের, আর পানির ঘনত্ব দেওয়া আছে, না বললেও জানতাম, বায়ুমণ্ডলটা না বললেও জানতাম, গ্র্যাভিটি না বললেও জানতাম, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি G = 9.81। ওকে, আসো তোমাকে কি প্রশ্ন করা হলো, এটা 4 নম্বরের জন্য লাগবে। 3 নম্বরে তোমাকে যেটা বলা হলো, 3 নম্বরে বাতাস ঢুকাই নেই, 3 নম্বরে জিজ্ঞাসা হচ্ছে নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন কত। এর মানে এই পয়েন্টে বেলুনের আয়তন কত, এই জায়গায় বেলুনের আয়তন কত। তো সিম্পলি আমি ধরে নিলাম এইখানে প্রেশার হচ্ছে P1 সমান, আমরা P ধরে নিলাম, যেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, কারণ উপরে তো খালি বায়ুর চাপ আছে। আর এখানে ভলিউম হচ্ছে V1, যেটা আমরা বের করব ওয়াট। ওকে, এবার হচ্ছে এখানে যদি আমরা যাই, প্রেশার P2 সমান কত, উপরে যা ছিল সেটা প্লাস নতুন করে যুক্ত হবে H ρg তরলের জন্য। এই যে তরল, এইচের মান হচ্ছে এত, তরলের জন্য এই প্রেশারটা এক্সট্রা আসবে। আর এখানে ভলিউম V2 = হচ্ছে কত লিটার, 1 লিটার। তাহলে আমাদের ভলিউম হচ্ছে কত, আমাদের এখানে ভলিউমটা হচ্ছে 1 লিটার। তো এখন সিম্পল কথা হচ্ছে আমি কোন সূত্র ইউজ করব, অবশ্যই প্রেশার 2টা ভলিউম 2টা, টেম্পারেচার 9, এর মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে প্রেশার 2টা ভলিউম 2টা, এর মানে নিশ্চয়ই বয়লি সূত্র P1 B1 = P2 B2। এবার মনে আছে, প্রেশারের একক যাই ধরি কোনো সমস্যা নেই, ভলিউমের একক যাই ধরি কোনো সমস্যা নেই, ওই কারণে লিটার আছে লিটারে রাখতে কোনো আপত্তি নাই। এর মানে লিটারে আছে, আমরা এটা লিটারে রেখে দিব, আমাদের কোনো আপত্তি নেই, কারণ একই জিনিস দুই পাশে আছে ভাই। সো একক চেঞ্জ করলেও কাটাকাটি যায়। তাহলে আসো আমরা এখানে যদি করি P1 এর মান কত, P1 এর মান হচ্ছে P, B1 এর মান কত বের করব, আর P2 এর মান কত P + H ρg, আর B2 এর মান কত, V2 এর মান হচ্ছে আমাদের 1 লিটার। ওকে, তো আমরা আপাতত B2 বসাই দিই। আমরা কার মান বের করব, V1 এর মান। তাহলে V1 এর মান কত হয়, P + H ρg * V2 / P। তাহলে দেখো P এর মান কত, 10⁵ তারা দিয়ে দিছে, প্লাস H ρg আমরা বসাবো, H এর মান হচ্ছে 40.81। এরপর হচ্ছে দাম আমরা ক্যালকুলেশন করব, করার পর H ρg এর মান বসাবো, এরপর V2 এর মান হচ্ছে 1 লিটার, P এর মান বসাবো 10⁵, ক্যালকুলেশন করলে পাবো 5 লিটার। এর মানে উপরে থাকা অবস্থায় বেলুনের আয়তন ছিল 5 লিটার, নিচে যায় হয়ে গেছে 1 লিটার। এর মানে বেলুনটা 5 গুণ হয়ে গেছে, নিচে যা ছিল উপরে তার 5 গুণ। বলো এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলো। ওকে, নেক্সট। তাহলে এটা যদি বুঝি, এরপরে পরের কোয়েশ্চেনটা, পরের কোয়েশ্চেন আমাদের কি করলো দেখো। আচ্ছা, পরের কোয়েশ্চেনে বললো বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। এর মানে কি, এর মানে হচ্ছে বেলুনটাকে
তুমি 9 লিটারের বেশি প্রসারিত করতে পারবা না। এই যে বেলুন, এই বেলুনের একটা লিমিটেশনস আছে, এর বেশি হলে সে ফেটে যাবে। তাহলে এখানে বলে দিছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার, এর মানে আয়তন 9 লিটার থেকে বেশি হলে সাথে সাথে বেলুন ফেটে যাবে। ওকে, ভালো কথা, এটা আমরা দাগায় রাখলাম লাইনটা, এতটুকু হচ্ছে তার ক্ষমতা। এবার হচ্ছে পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা, মানে যদি প্রসারণ ক্ষমতা এতটুকু হয় অক্ষত অবস্থায় উপরে পৌঁছাবে কিনা। তো তুমি কি করছো, উপরে তার আয়তন ছিল 5 লিটার, নিচে পাঠাইছো আয়তন ছিল 1 লিটার, আরও 1 লিটার ঢুকাইছো, এর মানে নিচে বর্তমানে আয়তন 2 লিটার, এবার উপরে আসলে এটা অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা। কেউ আবার এই কাজ করিও না, ভাইয়া উপর থেকে নিচে আসছে মানে তো ভাইয়া আমাদের এই যে কি বলে উপর থেকে নিচে আসছে যেহেতু 5 ভাগের 1 ভাগ হয়েছে, তাহলে নিচ থেকে উপরে গেলে 5 গুণ হয়, তাহলে 2 লিটারটা 5 2 গুণ 10 লিটার। হ্যাঁ, আসলে উত্তরই এটা, কিন্তু এভাবে বলা যাবে না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আসো তুমি ক্যালকুলেশন করো। এবারের ক্যালকুলেশন কি, এবারে ক্যালকুলেশন হচ্ছে হ্রদের তলদেশে বেলুনটা থাকা অবস্থায় তার আয়তন ছিল 2 লিটার, উপরে উঠে আসলে তার আয়তন হয়ে গেল কত সেটা আমরা বের করব। এই আয়তনটা কত, V1 ইকুয়াস টু কত, প্রেশার P1 ইকুয়াস টু হচ্ছে P, আর এখানে ভলিউম B2 ইকুয়াস টু 2 লিটার, আর প্রেশার P2 ইকুয়াস টু হচ্ছে P প্লাস H রো জি। ওকে, সো আবার তুমি বয়েলের সূত্র করো, P1 V1 ইকুয়াস টু P2 V2, দ্যাটস ইট। এবার আমরা যদি দেখি তাহলে P1 V1 ইকুয়াস টু P2 V2, তুমি দেখবা উপরে উঠে আসলে এটা 40.81 মিটার গভীরতায় আছে, উপরে উঠে আসলে তার আয়তন কত হয়, এর মানে B1 এর মান কত, B1 এর মান হচ্ছে P2 V2 ডিভাইড বাই P1, P2 এর মান কত P প্লাস H রো জি, আর V2 ডিভাইড বাই P1 এর মান হচ্ছে P। তুমি মান বসো, ক্যালকুলেশন করো, এখান থেকে দেখবা B1 এর যে মানটা আসবে সেটা আসবে 10 লিটার। এর মানে দেখো আমার বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার, সেই বেলুনটার উপরে উঠে আসলে প্রসারিত হবে 10 লিটার, আর এই বেলুনের পক্ষে 10 লিটার প্রসারিত হওয়া সম্ভব না। যখনই সে 9 লিটার প্রসারিত হবে তখনই সে ফেটে যাবে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে আমাদের যে বেলুনটা এই বেলুনটা অক্ষত অবস্থায় উপরে আসতে পারবে না, সে নিচে কোনো না কোনো এক জায়গায় কি ফেটে যাবে। আমাদের বেলুনটা অক্ষত অবস্থায় থাকতে পারবে না, সে নিচে কোনো না কোনো এক জায়গায় কি হবে, ফেটে যাবে। তাহলে যে কোনো জায়গায় সে বেলুনটা ফেটে যাইতে পারে। তাহলে আমরা বলতে পারি বেলুনটি অক্ষত অবস্থায় উপরে উঠে আসবে না। বলো বুঝছি কিনা, বেলুনটি অক্ষত অবস্থায় উপরে আসতে পারবে না। বুঝছি। আচ্ছা, এখানে আমরা আরেকটা কথা বলে রাখি, অনেক সময় তোমার বুদবুদ থাকে, বুদবুদ। আচ্ছা, বুদবুদ মানে কি, এটা হচ্ছে গোলক। বুদবুদ মানে কি, এটা হচ্ছে একটি গোলক যার ভিতরে বায়ু, এটা হচ্ছে একটা গোলক। তো বুদবুদের ক্ষেত্রে আয়তন দেওয়া থাকে না। কি দেওয়া থাকে, বুদবুদের ক্ষেত্রে দেওয়া থাকে, মনে করো আয়তন দেওয়া থাকে। কিছু কিছু ম্যাথে, বিশেষ করে অ্যাডমিশনের ম্যাথগুলোতে আয়তন দেওয়া থাকে না, আয়তনের বদলে দেওয়া থাকে যেটা, তার নাম হচ্ছে ব্যাসার্ধ অথবা ব্যাস। তাহলে বুদবুদের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই বুদবুদের আয়তন কত হবে, V ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। কে, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বুদবুদের ব্যাসার্ধ দেওয়া না থেকে, যদি আয়তন দেওয়া না থেকে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন আমি আয়তনটা বের করে নিব। আয়তন কিভাবে বের করব, 4/3 পাই আর কিউব দিয়ে। অনেক সময় তোমার ব্যাসার্ধ দেওয়া থাকে না, ব্যাস দেওয়া থাকে। তো আমরা কি জানি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি ব্যাস যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে আর ইকুয়ালস টু আমরা বলতে পারি d/2। তাহলে তুমি আর এর জায়গায় চাইলে d/2 বসে দিতে পারো, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, আর এর জায়গায় হচ্ছে d/2 হোল কিউব। তাহলে 4/3 পাই ডি কিউব ইন্টু 1/2 কিউব মানে হচ্ছে 1/8, 4 2 8, 1/6 পাই ডি কিউব। এরকম থাকতে পারে।
ঠিক আছে, তাহলে আমাদের বেলুনের আয়তনের ফর্মুলা তুমি এটা করবা যদি ব্যাস দেওয়া থাকে, আর এটা করবা যদি ব্যাসার্ধ দেওয়া থাকে। তাহলে ব্যাস দেওয়া থাকলে 1/6 পাই ডি কিউব দিয়ে করবা, আর ব্যাসার্ধ দেওয়া থাকলে 4/3 পাই আর কিউব দিয়ে করবা। মানে বেলুনের, আমরা তো ম্যাথ করার সময় আমার আয়তনই লাগবে, কিন্তু পরীক্ষায় তোমাকে আয়তনও দিল না, পরীক্ষায় তোমাকে দিল হচ্ছে ব্যাসার্ধ অথবা আমাদের ব্যাস। তো ব্যাসার্ধ বা ব্যাস দিলে সেখান থেকে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে পারবো আয়তনগুলা। তো আয়তন যদি আমরা জানি, সে আয়তন দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। অলরেডি আমরা অনেকগুলো ম্যাথ করছি। এই অনেকে বলতে বুদবুদ কি গোলকের মতো হয়? দেখো, বায়ু বুদবুদ মানে হচ্ছে গোলাকার, বায়ু বুদবুদ মানে কি গোলাকার, সেটা গোলক। বায়ু বুদবুদ বললে যেমন বেলুনটা ডিপেন্ড করে বেলুনটা কেমন সেটা, হ্যাঁ, বেলুন যেভাবে বানানো হয় তার উপর ডিপেন্ড করে বেলুনটা দেখতে কেমন হবে। অনেকে ভালোবেসে বেলুন ভালোবাসার মতো বানায়, ফুলানোর পর দেখা যায় এটা একটা ভালোবাসা হয়ে যায়। অনেকে দেখা যায় বেলুনটা এটা দণ্ডের মতো বানায়, তখন ফুলানোর পর এটা দণ্ডের মতো হয়ে যায়। সো দ্যাট ডিপেন্ডস অন তার ডিজাইনের উপর ডিপেন্ড করে। আর বায়ু বুদবুদের কোনো ডিজাইন নাই, বায়ু বুদবুদটা আমার অলওয়েজ গোলকের মতো হয়। সো বায়ু বুদবুদ বললে তোমাকে গোলক ধরে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এবার আমরা রাজশাহী বোর্ড 2015 সালে একটা কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাই দিই। গতিশক্তি নিয়ে একটা প্রশ্ন আছে, তো বোর্ড প্রশ্নগুলো আসলে কিছু কিছু সলভ করে দিলে তোমাদের জন্য সুবিধা। এই প্রশ্নটা একটু মানে খুবই আনসার খুবই ছোট, কিন্তু চিন্তাভাবনাটা একটু বৃহৎ হইতে হবে। চিন্তাভাবনা যদি শার্প থাকে দেন তুমি ইজিলি পারবা। তাহলে আমি কোয়েশ্চেনটা লিখি, আর কোয়েশ্চেনটা লিখতে লিখতে তোমরা কিছুক্ষণ রেস্ট নাও। আজকে নতুন কোনো কিছু পড়াবো না, আজকে খালি আমি প্রবলেম সলভিংয়ের জন্যই ক্লাস দিচ্ছি। 2 সেন্টিমিটার কিউব আয়তনের দুইটি অভিন্ন পাত্র, এত আয়তনের দুইটি অভিন্ন পাত্র এ ও বি, অভিন্ন পাত্র এ ও বি। এ পাত্রে অক্সিজেন ও বি পাত্রে নাইট্রোজেন আছে। এ পাত্রে অক্সিজেন ও বি পাত্রে নাইট্রোজেন আছে। ওকে, দেন পাত্রে কি লিখছি, নিচের চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল। পাত্রে নিচের চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল। চাপগুলো কি কি? এটা হচ্ছে অক্সিজেন আছে এখানে, অক্সিজেন, আর এখানে আছে নাইট্রোজেন। এখানে দেওয়া আছে এ, এখানে দেওয়া আছে বি। আচ্ছা, পি ইকুয়ালস টু 3 × 10 টু দি পাওয়ার 5, পি ইকুয়ালস টু 3 × 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। আর পি ইকুয়ালস টু কত? 3.66 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। বার বলা হলো এই পাত্রে গ্যাসের গতিশক্তি কত? এ পাত্রে গ্যাসের গতিশক্তি কত? ঘ হচ্ছে পাত্র এ ও পাত্র বি এর মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে? পাত্র এ ও পাত্র বি এর মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে? আচ্ছা, এই দেখো তাহলে আমাদের এবারে কোয়েশ্চেন, সবাই একটু দেখো। আচ্ছা, তোমাকে বলা হয়েছে কি দেখো, 2 সেন্টিমিটার কিউব আয়তনের দুইটি অভিন্ন পাত্র এ ও বি। এর মানে এ একটা পাত্র আছে, বি একটা পাত্র আছে, দুইটা পাত্রের আয়তন সেম,
2 সেন্টিমিটার কিউব, এটার আয়তন 2 সেন্টিমিটার কিউব, আবার এটার আয়তনও 2 সেন্টিমিটার কিউব। একটা হচ্ছে এ পাত্র, একটা হচ্ছে বি পাত্র। এবার বললো এ পাত্রে অক্সিজেন, বি পাত্রে নাইট্রোজেন রাখা আছে। এতে আমরা অক্সিজেন রাখলাম, বিতে আমরা নাইট্রোজেন রাখলাম। পাত্রের নিচের চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল। এর মানে এ পাত্রে প্রেশার হচ্ছে 3 × 10⁵ প্যাসকেল, আর বি পাত্রে প্রেশার হচ্ছে 3.66 × 10⁵ প্যাসকেল। তো আমি যদি তোমাকে সিম্পলি বলি, তুমি যদি এ পাত্রের কথা চিন্তা করো, তুমি যদি এই পাত্রের কথা চিন্তা করো, এই পাত্রে আমাদের অক্সিজেন আছে। তার কি কি ইনফরমেশন আমি জানি? তার 1 নম্বর ইনফরমেশন জানি তার ভলিউমের মান 2 সেন্টিমিটার কিউব। তার 2 নম্বর ইনফরমেশন আমি জানি প্রেশারের মান 3 × 10⁵ প্যাসকেল। এতটুকু ইনফরমেশন আমি জানি, আর কিছু আমি জানি না। তুমি যদি, এটা হচ্ছে এ পাত্র, তুমি যদি বি পাত্রের কথা চিন্তা করো, তুমি জানো বি পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে। আর তুমি কিন্তু এটা আণবিক ভরও জানো। কেন আণবিক ভর জানো? কারণ তোমাকে বলেই দিছে অক্সিজেন, যেহেতু অক্সিজেন বলে দিছে আণবিক ভর তুমি জানো। ওকে, আর তোমার যদি প্রয়োজন হয় আণবিক ভর ইউজ করবা, তবে এখানে আমাদের আণবিক ভর লাগে না, ওই জন্য আমি লিখতেছি না। এটার ভলিউম জানি 2 সেন্টিমিটার কিউব, আর প্রেশার জানি হচ্ছে 3.66 × 10⁵ প্যাসকেল। ওকে, ভালো কথা। বুদ্ধিমান হলে দেখে দেখে বলে দেওয়া যাবে কোনটা বেশি উত্তপ্ত হবে, আর বুদ্ধিমান না হলে ম্যাথ করতে হবে। তো সৃজনশীল তো আমাকে ম্যাথ করা ছাড়া উপায় নেই। আসলে আমরা 3 নম্বর প্রশ্ন করি। তার আগে আমি তোমাকে বলিনি গতিশক্তির ক্ষেত্রে, আমি বলিনি সূত্র কি। গতিশক্তির ক্ষেত্রে আমরা সূত্র বলছিলাম গতিশক্তি ইকে সমান হচ্ছে 3/2 RT। ইকে সমান 3/2 RT। আবার আমরা বলছিলাম গতিশক্তি ইকে সমান হচ্ছে 3/2 PV। সো তুমি কি পিভি ইউজ করবা নাকি আরটি ইউজ করবা, এটা ডিপেন্ডস অন ডেটা, তোমার কী কী ডেটা বা কী কী ইনফরমেশন দেওয়া আছে। সো গিভিং ইনফরমেশন থেকে তুমি বলতে পারবা এই সূত্র ইউজ করব নাকি এই সূত্র ইউজ করব। এবং আমাদের এই সূত্রটা হচ্ছে কত মোলের জন্য? 1 মোলের জন্য। যদি আমার 1 মোল না হয়ে একাধিক মোল হয় তখন এনআরটি। আর যদি অণুর ক্ষেত্রে হয় ইকে সমান আমরা বলতে পারি 3/2 KT। আর যদি একটা অণু না হয় অনেকগুলো অণু হয়, এন সংখ্যক অণু হয় 3/2 NKT, যেখানে এন হচ্ছে অণুর সংখ্যা আর এখানে এন হচ্ছে মৌলের সংখ্যা, গত ক্লাসে করছিলাম। ওকে, তাহলে আসো আমরা এখান থেকে, আসলে এগুলো খুবই সিম্পল ইনফরমেশান। তাহলে আমি এখান থেকে দেখি তোমাকে কি বললো 3 নাম্বার কোয়েশ্চেন। তাহলে আমরা সলিউশন করি। সলিউশন 3 নাম্বার। আমাকে বলা হলো এই পাত্রে গ্যাসের গতিশক্তি কত। তো গ্যাসের গতিশক্তির আমি 2টা সূত্র জানি, প্রেশার ভলিউম দেওয়া থাকলে একটা, টেম্পারেচার দেওয়া থাকলে আরেকটা। আচ্ছা তোমরা বলো এখানে কি প্রেশার ভলিউম দেওয়া আছে না টেম্পারেচার দেওয়া আছে? অবভিয়াসলি ভাই প্রেশার ভলিউম দেওয়া আছে। যেহেতু প্রেশার ভলিউম দেওয়া আছে, এটাকে আমরা নাম দিতে পারি ভলিউম এ, প্রেশার এ। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি প্রেশার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তাহলে প্রথম সূত্রটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ভাই গতিশক্তি ই কে এ মান হচ্ছে এ পাত্রের গতিশক্তি সমান 3/2 PAVA। তাহলে বলা যায় 3/2, প্রেশারের মান হচ্ছে কত? 3 × 10⁵ VA। ভলিউমটা কত? ভলিউমটা হচ্ছে 2 সেন্টিমিটার কিউব। তো আমি যেহেতু এখানে দেখো আমি এসআইতে করতেছি, এখানে কি বয়েলের সূত্রের মতো আমাদের উভয় পাশে একই জিনিস আছে? নাই। যেহেতু একই জিনিস নাই, অবশ্যই এসআই ইউজ করতে হবে। তাহলে তুমি সেন্টিমিটার কিউব রাখতে পারবে না, মিটার কিউব নিতে হবে। তাহলে আমরা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব নিতে হলে 2 × আমাদের কত? সেন্টিমিটার কিউব না, সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে আমাদের tan−2, তাহলে তার 3 গুণ tan−6 এত মিটার কিউব। তাহলে 2 × tan−6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 × tan−6। ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে হচ্ছে 0.9 জুল এসআই একক। গতিশক্তির একক হচ্ছে কি? জুল, এত এসআই একক। তাহলে এটা করলে তুমি 3 মার্কস পেয়ে যাবে, এটা হচ্ছে তোমার আনসার। তাহলে দেখো তুমি দেখে দেখে আনসার বলে দিতে পারছো, এককটা অবশ্যই এসআই একক রাখতে হবে, আনসারটা এসআই একক আসবে 0.9 জুল। বুঝছি কিনা বলো? 3 নাম্বারটা বুঝছি কিনা বলো? আচ্ছা ওকে, 3 নাম্বার যেহেতু বুঝছি, এবার আমরা 4 নাম্বারে যাই। আমাকে 4 নাম্বারে যেটা বলা হলো হচ্ছে পাত্র এ ও পাত্র বি এর মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে। সো কোনো একটা গ্যাসের উত্তপ্ততা ডিপেন্ড করে কার উপর? অবভিয়াসলি ভাইয়া তার কোনো একটা গ্যাস উত্তপ্ত বেশি মানে তার তাপমাত্রা বেশি। এই কোনো একটা গ্যাসের তাপমাত্রা বাড়ে যদি তার গতিশক্তি বাড়ে।
তাহলে আমি দেখব যার গতিশক্তি বেশি তার তাপমাত্রা বেশি। তো যেহেতু এটা 4 নম্বরের কোয়েশ্চেন, সো তোমাকে সরাসরি যদি তুমি এই চিন্তাটা করো ভাই আমি পরেরটার জন্য গতিশক্তি বের করলাম, দুইটার মধ্যে দেখা যাবে পরেরটার গতিশক্তি বেশি আসতেছে, তাহলে আমি বলে দিব যার গতিশক্তি বেশি তার তাপমাত্রা বেশি। এভাবে করা আসলে উচিত না। তো আমাদের কিভাবে করা উচিত ভাইয়া? করা উচিত হচ্ছে তোমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে, তাহলে তুমি ইকুয়েশন দিয়ে করবা। কি দিয়ে করবা? ইকুয়েশন দিয়ে। তাহলে তুমি একটু ইকুয়েশন দিয়ে করো। ইকুয়েশন দিয়ে তুমি করলে কি পাবা? তুমি যদি ইকে 1 এর মান কত পাইছো, ইকে এ পাত্রের জন্য কত পাইছিলা? 0.9 জুল, তাই না? ওকে, সেমভাবে যদি তুমি ইকে ভি করো বি পাত্রের জন্য 3/2 ভি 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 আনসার বের হবে 1.098 জুল। দেখো এখান থেকে বলে দেওয়া যায় বি পাত্রের যেহেতু গতিশক্তি বেশি তার তাপমাত্রাও বেশি হবে, কিন্তু এটা তো উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন, 4 মার্কস। সো ইউ নিড টু বি স্মার্ট, তোমাকে স্মার্ট হইতে হবে। সো তোমাকে যদি স্মার্ট হইতে হয় তাহলে তুমি এখান থেকে বলতে পারবা আমরা জানি গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা তো জানি, অবভিয়াসলি জানি গতিশক্তি তাপমাত্রা সমানুপাতিক। গতিশক্তি যদি তাপমাত্রা সমানুপাতিক হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ই কে এ ডিভাইডেড বাই ই কে বি ইকুয়ালস টু টি এ ডিভাইড বাই টিভি। এ পাত্রের তাপমাত্রা, বি পাত্রের তাপমাত্রা। ওকে, এবার তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, সিম্পলি বলতে পারবো যে আমি যদি বলি টি এ ডিভাইডেড বাই টিভি ইকুয়ালস টু আমরা বলতে পারি ই কে এ ডিভাইডেড বাই ই কে বি। এ পাত্রের জন্য 0.9, বি পাত্রের জন্য 1.098। তুমি ক্যালকুলেশন করলে দেখবা এখান থেকে আমার আনসারটা আসবে হচ্ছে কেমন, আমাদের এমন একটা আনসার আসবে। তুমি যদি এখানে দেখো টিভি ইকুয়ালস টু তুমি এরকম পাবা টিবি ডিভাইডেড বাই টি এ ইকুয়ালস টু তুমি পাবা, আমার এখানে লেখা আছে 1.22, তুমি 1.22 পাবা। তাহলে তুমি দেখতেই পাচ্ছ বি পাত্রের তাপমাত্রা ডিভাইডেড বাই এ পাত্রের তাপমাত্রা সমান 1.22। এটা কি 1 থেকে বড় না? তাহলে আমরা বলতে পারবো যেহেতু টিবি ডিভাইডেড বাই টি এ ইজ গ্রেটার দেন কত 1, সেহেতু টিবি ইজ গ্রেটার দেন টি এ। এর মানে বি পাত্রের তাপমাত্রা এ পাত্রের তাপমাত্রা থেকে বেশি হবে, অতএব বি ইজ হটার দেন এ। বি আমাদের বেশি হট। কে বেশি হট? বি। দেখো আমি আবার বলতে দেখে দেখে বলে দেওয়া যায়, বাট তোমার উচ্চতর দক্ষতা তোমাকে বুঝতে হবে তো ভাই, উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চান আমি জাস্ট দেখে বলে দিব না, হবে না, এক্সপ্লেইন করা উচিত। যেহেতু উচ্চতর দক্ষতা মানে তোমাকে উচ্চতর লেভেলের করতে প্রয়োগ করতে বলছে। আর এই আমরা কোয়েশ্চেনটা পুরোটা লিখি নাই, কোয়েশ্চেনের লাস্টে লেখা ছিল গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। সো সরাসরি মতামত দিতে পারবা না, গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দিতে হবে। ওকে, আরও সৃজনশীল দেখিও। আর হচ্ছে আমার তাহলে আমি আর সৃজনশীল করাচ্ছি না, বাকিটা তোমরা প্র্যাকটিস করিও। আবার আরেকটা সৃজনশীল আমি আগে সলভ করেছিলাম, এই সৃজনশীলটা হচ্ছে কত আমি একটু দেখে বলি, যেহেতু সলভ করেছি আমি জানি। কুমিল্লা বোর্ড 2016 সালের, কুমিল্লা বোর্ড 2016। আচ্ছা, কুমিল্লা বোর্ড 2016 সাল, এটাও তোমরা করবা আর অন্যান্যগুলো করবা। এটা যদি কোনো সমস্যা হয় আমাকে বলিও, কারণ এটা নিয়ে আমার ভিডিও বানানো আছে, সেটা লিঙ্ক দিয়ে দিলে তুমি সেখান থেকে করে ফেলতে পারবা। সাজ্জাদ
ভাইয়া রচনার মতো করে বিশ্লেষণ করে মতামত দেওয়া যাবে না, অবভিয়াসলি না, কারণ তোমাকে লাস্টে প্রতিটা প্রশ্নের লাস্টে লিখে দেওয়া হয় গাণিতিকভাবে মতামত বিশ্লেষণ করো। সো মতামত বিশ্লেষণ করো, কোনো সমস্যা নেই, বাট তোমার মতামতটা ইট শুড বি গাণিতিক, এটা গাণিতিক হইতে হবে। এই দেখো, আমাদের একজনের প্রশ্নগুলো হচ্ছে আশিক প্রশ্ন করলো যে ভাইয়া আমার ভলিউমের কোনো চেঞ্জ হয় নাই, ওই কারণে কি আমরা ওই সূত্র দিয়ে করছি? না, আমরা গতিশক্তি দিয়ে করছি। দেখো তখন তোমাকে এখানে বলছে কি দুইটা পাত্রের মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে। আমরা বারবার একটা কথা বলছিলাম, কোন একটা গ্যাস, এই গ্যাসটা কতটুকু উত্তপ্ত হবে সেটা ডিপেন্ড করে তার গতিশক্তির উপর। সো গ্যাসের উত্তপ্ততা বললে নর্মালি আমরা গতিশক্তি দিয়ে ব্যাখ্যা করি। আর উদ্দীপকের 3 নম্বরে অলরেডি তোমার গতিশক্তি বের করা আছে, তাহলে 4 নম্বর ম্যাথে তোমার আর কষ্ট করা লাগতেছে না, একটা গতিশক্তি বের করা আছে, আরেকটা বের করে কম্পেয়ার করলে হয়ে যাচ্ছে। সো তোমার আদার সূত্র আনার এখানে কোনো প্রয়োজন নাই, আমি প্রয়োজন বোধ করি না আর কি। কিরে এখানে দেখি সবাই রচনা বানাইতে পারে, দেখতেছি যে তুমি ফিজিক্সের মধ্যে রচনা লিখলে গোল্লা বাবা। রচনা হচ্ছে ভাই এমন একটা জিনিস, লিখতে লিখতে কুল পাইতাম না, খালি লিখতাম। আমরা তো 9-10-এ থাকতো তোমার রচনার হচ্ছে তোমার প্যারা, মানে বিভিন্ন বই থেকে প্যারা, খালি প্যারাগুলো মুখস্থ করতাম, কি লিখতেছিস না আমি জানি খালি। এখন আমি এমন কাজ করতাম, মনে করে একটা রচনা লিখতাম 15-20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা, যাতে করে স্যারের ধৈর্য না থাকে এটা পড়ার। স্যারের ধৈর্য পড়ার একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তোমার রচনার যে লাইনটা কী সম্পর্কে দেখলাম, তো লাইনটা তো আমি মুখস্থ করে আসছি, আর ভিতরে জিনিস তো মুখস্থ করে নেই, নিজের মতো করে বানাইলাম। আর শুরুতে একটু সূচনাটা খুব সুন্দর করে দিতাম, লাস্টে উপসংহার একটু সুন্দর করে দিতাম। এখন কয় প্যারা লিখবো সেটা ডিপেন্ড করতো টাইমের উপর। আমি দেখতাম হচ্ছে লাস্ট রচনা লিখতাম সবার লাস্টে, আর লাস্ট 5 মিনিটের আগে, যখনই 5 মিনিট হয়ে যাবে তখন যে প্যারায় আছি সেই প্যারাটা শেষ করে উপসংহার লিখে দিব, এরকম করে করতাম। আর হচ্ছে এই ইন্টারমিডিয়েট লেভেলে কী হয়েছে, ইন্টারমিডিয়েট লেভেলে বাংলা রচনায় এত বেশি টাইম পাই নাই। আর ইংরেজিতে কী হয়েছে জানো, তোমার ইংলিশে হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটে আমাদের সময় ইংলিশে কম্পোজিশন যেটা আসছিল, এটা হচ্ছে এর আগের ইয়ারে চলে আসছিলো, মানে হচ্ছে আমাদের আগের বেসেও ওই কম্পোজিশনটা আসছে। তো তোমরা অনেকে মনে করো এই বছর যেটা আসে সেটা পরের বছর আসে না, কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী একটা বছর যে কোয়েশ্চেন হয় পরের বছর ওই কোয়েশ্চেন থেকে 30% পর্যন্ত দেওয়া যাবে। মানে এটা হচ্ছে বোর্ডের নিয়ম, বোর্ড স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে 30%-এর বেশি কখনো পরের বছর আসা যাবে না। বাট তোমরা তো নিয়ম বানায় ফেলছো, এই বছর আসলে পরের বছর আসবে না, এই বছর যে কোয়েশ্চেনটা সেটার 100% কখনো পরের বছর হবে না, মানে এখান থেকে 30% পর্যন্ত দেওয়ার নিয়ম আছে। বাট দেন আর কি স্যাররা নর্মালি, তা আমাদের সময় চলে আসছিল কি একটা রচনা আমার মনে নেই, ইংলিশ কম্পোজিশন। এখন আমি তো এটা তো কারো কমন পড়ে নেই, আমার হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে থাকতে এক স্যারের কাছে, মানে ফার্স্ট ইয়ারে ইংলিশের কোনো প্রাইভেট পড়ে নেই, সেকেন্ড ইয়ারে চিন্তা করলাম গ্রামার তো অনেকদিন ভুলে গেছি, দেখি একটা স্যারের কাছে যাই দেখি। সো একটা স্যারের কাছে গেছিলাম, স্যারটা যথেষ্ট ভালো, তো ওই স্যারের কাছে গেলাম, যাওয়ার পর কিছুদিন পর পড়ছি, কিছুদিন পর আর ভালো লাগে না, চলে আসছি। মানে ইংলিশ পড়তে বেশি দিন বিরক্ত লাগে, রুলস কে শিখবে এত রুলস, 9-10-এ যা শিখছি তাই। তোমাদের তো একটু সিলেবাস চেঞ্জ করছে, আমাদের সময় 9-10-এ যে গ্রামারগুলো সেগুলোই ইন্টারমিডিয়েটে ছিল, হয়তো একটু এক্সট্রা জানতে হতো। তো হচ্ছে কী করলাম, এবার হচ্ছে উনি আবার যখন গেলাম এই যে সেকেন্ড ইয়ারের প্রথমে, আমরা যখন সেকেন্ড ইয়ারের প্রথমে গেছি তখন কি আমাদের আগের বেসটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, এর মানে কি আমাদের আগের বেস এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় নাই। ওই টাইমে কী করছে উনি, আমাদের একটা রচনা মুখস্থ করতে দিছে, ওই রচনাটাই যেটা ওই বছরই আসছে, যাক বাসায় মুখস্থ করছি, মুখস্থ করছি। এখন ভালো কথা, যখন ওই বছর চলে আসছে, সারা বছর তার এই রচনা পড়ি নেই, অ্যান্ড ইন্টারমিডিয়েটে যাই দেখি রচনা সেটা, কিন্তু ওই যে পড়ছিলাম মেন লাইনগুলো তো মনে আছে, মাথায় তো মোটামুটি মনে আছে। আর আমি আমার মুখস্থ হইতো না, তো আমি মুখস্থ করার সময় যে কাজটা করতাম, প্রত্যেকটা লাইনের বাংলা লাইনটা মুখস্থ করতাম, মানে বাংলা লাইনটা একবার ভালো করে পড়লে মনে থাকতো ভালো। তো তখন তো তাহলে মোটামুটি রচনাটা কীভাবে লিখতে হবে সেটা জানি। এরপর সব মানে গ্রামার ট্রামার সব শেষ,
বাকি আছে সে একটা কম্পোজিশন, সময় আছে হাতে 1 ঘন্টা, শুরু মানে 2 ঘন্টা বাকি সব শেষ, ওইটা বাকি। শুরু যে করছি টার্গেট ছিল হচ্ছে 1 মিনিট আগে শেষ করব। সো শুরু করছি একটা না, 1 মিনিট আগে শেষ করে গুনার পর দেখি যে 13 পৃষ্ঠা লিখে ফেলছি। ওই জন্য আমি মনে করি পরীক্ষা কমন না আসা উত্তম। কমন আসলে তো আমি ওইটা মুখস্থ করে দিয়ে আসলে না হয় 4-5 পৃষ্ঠা হইতো, এখন হচ্ছে 13 পৃষ্ঠা হয়ে গেছে, কি মজা। আর এটার একটা সুবিধা আছে, কোন স্যারের এত ধৈর্য আছে যে আমার 13 পৃষ্ঠার রচনা উনি লাইন বাই লাইন পড়বে, জীবনেও না। ফিনিশিং আর এই যে স্টার্টিং আর ফিনিশিংটা সুন্দর করে দিছি, এরপর উড়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আর পরীক্ষার হলে বুঝছো নিজে কখনো কনফিডেন্স হারাইও না। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আমার ফিজিক্স ফার্স্ট পেপার রিটেনে একটাই ভুল হয়েছিল, মানে এক জায়গায় ভুল হয়েছিল, মানে রিটেন পুরোটাই পকপকা হয়েছে। আমাদের সময় অনেক একজন আবার পরীক্ষা দিয়ে সুইসাইডও করছে, মানে প্রশ্ন নাকি কঠিন হয়েছিল, বাট আমার কাছে আমি এনজয় করছিলাম। তো সেক্ষেত্রে হয়েছিল কি সব কিছু আনসার করছি, সব শেষ, এখন আরও টাইম বেঁচে গেছে, মানে ফিজিক্স ফার্স্ট পেপারে আনসার শেষ কিন্তু টাইম আরও আধা ঘন্টা বাকি আছে। তো এখন কি করব, মন কুরকুর করতেছে। অ্যান্ড আমাদের সময় ছিল হচ্ছে আমরা সিটং কলেজে ছিলাম, তো আমাদের সময় আমাদের হল পড়ছিল হচ্ছে সিটি কলেজে। ওই সিটি কলেজে আমাদের যে রুমে সিট পড়ছে সেই রুমে প্রত্যেকটা বেঞ্চে সবাই হচ্ছে সিটং কলেজের, মানে হচ্ছে আমরা এসএসসি পরীক্ষা যখন দিতাম তখন দেখতাম যে একই বেঞ্চে একটা 2 স্কুলে 2 জন, বাট ওইখানে দেখি যে পুরো হলের মধ্যে আমার ডানেও সিটং কলেজ বামেও সিটং, মানে সব বন্ধুবান্ধব। এখন কি করলাম আমি, এবার হচ্ছে একটা জিনিস নিয়ে আমি একটু কনফিউজড, সেটা হচ্ছে কি আমাদের সময় একটা প্রশ্ন ছিল মহাকর্ষ অভিকর্ষের, তোমাদেরকে পড়াইছি না মহাকর্ষ অভিকর্ষ তো পড়াইছি, সেখানে হচ্ছে ওই দেখবা কিছু আছে অভিকর্ষ স্তরণের ভূমি থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ আর ভূমি থেকে এইচ গভীরতায়। তো সেখানে এক জায়গায় আছে কি 1 - h/r, আরেক জায়গায় আছে 2h/r। এখন আমি তো ওই দুটো মুখস্থ করে গেছি। তো আমাদের এরকম আসছিল যে পৃথিবী পৃষ্ঠ থেকে এত উচ্চতায় এবং একটা খনিতে একই গভীরতায় অভিকর্ষ স্তরণ সেম হবে কিনা, সেম হবে না জানি, কিন্তু কোথায় 2h/r কোথায় h/r এটা নিয়ে কনফিউজ। তো আমি আমার মতো করে লিখছি, আমার কাছে যেটা মনে হয়েছে। লিখার পর কী করলাম, টাইম যেহেতু আছে কুরকুর করতেছে মাথা, এভাবে করতে করতে আরও 15 মিনিট চলে গেল, এভাবে আর 10 মিনিট আছে। এভাবে একবার লাস্ট মুহূর্তে যাইয়া সুযোগ পাইছি আমার পাশের বন্ধুকে জিজ্ঞেস করার। আমার ডান পাশে এক বন্ধু ছিল, সে ও এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তো তাকে জিজ্ঞেস করলাম, বন্ধু এটা একটু আমারে বল না যে মানে সূত্র কোনটা কি। ও এমনি করে খাতা দেখাইছে, আমি এমনি করে দেখে ফেলছি, দেখি যে হায় রে আল্লাহ আমি তো উল্টা করে ফেলছি। আর আছে 5 মিনিট, সাথে সাথে মানে এখন তো আর পুরো কাটা যাচ্ছে না, খালি ওই টয়েসকে এইচ বানাইছি, এবার কাটি 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 ঠিক করছি। বিশ্বাস করো হল থেকে বের হওয়ার পর দেখি, এরপর খাতা জমা দিয়ে দিয়েছি, মহা খুশি। হল থেকে বের হওয়ার পর দেখি আমি যেটা লিখছিলাম সেটাই কারেক্ট ছিল। এই দুঃখ আমি কারে বুঝাবো বলো? সো ওই জন্য বললাম কারো প্রতি বেশি আশ্বস্ত হইও না, নিজের প্রতি বিশ্বস্ত হও, এটাই ভালো। নিজের প্রতি আস্থা রেখে ভুল করলেও ভালো, অন্যের প্রতি আস্থা রেখে ভুল করলে নিজের আর মানাইতে পারবা না। সো ওই কারণে নিজের কনফিডেন্সটা অলওয়েজ গ্রো করা ভালো, কনফিডেন্স নিজের থাকা ভালো। অন্যের কনফিডেন্স নিয়ে মানে জিনিসটা এমন না যে সে আমার ইচ্ছে করে ভুল করাইছে, তারটাও এটা ছিল, এটা স্বাভাবিক, মানুষের ভুল হইতেই পারে। ওইটা ভুল না হইলে আমি মনে হয় আমার আর কোনো ভুল হয়নি, খালি ওইটাই ভুল হয়েছিল। আর ফিজিক্স সেকেন্ড পেপারে কোনো ভুল হয়নি, ফুল মার্কস পাইছিলাম। ফিজিক্স সেকেন্ড পেপারে ফুল মার্কস পাওয়ার কথা, আমার সময় তো মার্কস পাবলিশ করতো না, পরে আমরা এগুলো মিলাইতাম, দেখি যে না সব ঠিক ছিল। আর ম্যাথের মধ্যে তো মনে হয় আশা করতেছি, ম্যাথের মধ্যে মনে হয় আমার খালি ম্যাথ ফার্স্ট পেপারে একটা ভুল করছি, ইন্টিগ্রেশনে +c দিই নাই, আর কোনো কিছু ভুল হয়নি। ম্যাথের মধ্যে আমি মনে হয় ফুল মার্কসই পাওয়ার কথা, ওই +c এর জন্য যদি 1 মার্কস কাটবে, এছাড়া আর কোনো ভুল হওয়ার কথা না। ইভেন আমাকে ম্যাথ পাস করার সময় পরীক্ষার হল থেকে বের করে দিছিল, মানে আমার 2 ঘন্টা এক্সাম শেষ। আরে ম্যাথগুলো করে গেছি আরামসে, আমাদের সৃজনশীল ছিল না, সব ম্যাথ কমন দুনা লেভেলে ম্যাথ করছি সব। ওমা করার পর আমার বন্ধুরে দেখাচ্ছি, পিছনে আমার বন্ধু, দেখো আমার ম্যাথ করা শেষ, আমার বন্ধু চাচ্ছে তাকে দেখাবো না কেন, আমি তো আমার মনটা তো সফট। সো তাকে দেখাইতে গেছি, এখন দেখানোর পর স্যার দেখছে, স্যার দেখে বলে যে তুমি সামনের টেবিলে আসো। আমার ওইখান থেকে চেঞ্জ করে সামনের টেবিলে নিয়ে গেছে। আর সামনের টেবিলে দেখি যে আর পাশে আবার ম্যাথের সময় একটা কাহিনী আছে। আমাদের যখন ম্যাথ এক্সাম হয়েছিল তখন সামহাউ কোনো না কোনো একটা কারণে হল চেঞ্জ করতে হয়েছিল, মানে হলের সিটগুলো চেঞ্জ করে ফেলছিল, সিটগুলো চেঞ্জ করে আরেক জায়গায় নিয়ে গেছিলো। তো ওইখানে আমি হরতালের কারণে পরীক্ষা বাতিল হয়েছিল, এরকম কিছু মনে হয়, এত কিছু মনে নাই, সে 2015 সালের কাহিনী। পরে ফার্স্ট টেবিলে গেছে, কিছু তো করতে পারি না, দূর। এরপর কি করব, এরপর হচ্ছে স্যারকে খাতা জমা দিয়ে বের হয়ে চলে আসছি, মানে 5-10 মিনিট বসে বের হয়ে চলে আসছি।
এবার হচ্ছে কি জানো, এখন হচ্ছে ওই প্র্যাকটিক্যালের জন্য মনে করো স্যারদের সাথে পরিচিত থাকলে একটু সুবিধা। এখন আমার মামার এক বন্ধু আছে সিটি কলেজে ম্যাথ ডিপার্টমেন্টে, তো মামা উনারে কল করে বলছে আমার ভাগিনা তোমার এখানে পরীক্ষা দিচ্ছে, তো তার একটু দেখো। তো মামা আমার নাম্বার দিছে, বলে যে স্যারের সাথে যোগাযোগ করিস। খুব ভালো কথা, প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে স্যারের সাথে যোগাযোগ করব। এখন স্যারের সাথে যোগাযোগ করলাম, স্যারকে কল দিলাম, হ্যাঁ স্যার আপনি কোথায় আছেন? হ্যাঁ আমি এখানে আছি। গেলাম, কেমনটা লাগে ওই স্যারটাই যে আমার খাতা নিয়ে বের করে দিছিল। এরপর স্যারে হাসতেছে, বলে যে তুমি সেই জারুগা বলার না? জি স্যার, কিছু করার নাই। পরে আমার স্যার বলছিল তোমার পঁচিশে দিছি প্র্যাকটিক্যালে। আরে কাটবে কেন? প্র্যাকটিক্যালের সময় আমরা পড়াশোনা করছি, তো প্র্যাকটিক্যালে যা যা আসবে সেগুলো তো ম্যাথ করে গেছি। ম্যাথের প্র্যাকটিক্যালেও তো ম্যাথ করে গেছি, তো ম্যাথ করে গেছি যাই তোমার ম্যাথ তো করছি, বাইবাতে জিজ্ঞেস করছে পারছি। সো এখানে এমনিতে আমরা পঁচিশ দিতে হবে, দিবে না কেন? কাটলে না হয় এক কাটতো, দুই কাটতো, কাটুক না, পাইছি। এটা জানি যে স্যারে পঁচিশ দেওয়ার কথা বলছিল। আর হচ্ছে আরেকটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে কিছু জানো, ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে মানে প্রত্যেককে আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করতে দেয়। মানে যে তোমার যে কলেজে সিট পড়বে ওই কলেজে কী কী এক্সপেরিমেন্ট অ্যাভেলেবল আছে তার উপর। তো আমাদের হয়েছিল কি দুজন করে দিত। তো ফিজিক্স পাস পেপারে দুজন করে দিতে গিয়ে আমি আর আমার এক বন্ধু, যে বন্ধুটা আবার আমার খাটমেট ছিল, মানে হচ্ছে ইন্টারমিডিয়েটে থাকতাম আমরা একই খাটে থাকতাম, মানে একই রুমে একই খাটে। সে এখন কুয়েটে পড়ে না, বের হয়ে গেছে। সেও ইঞ্জিনিয়ার, আমিও ইঞ্জিনিয়ার, আমাদের বন্ধুবান্ধব সবাই ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম। তো হচ্ছে আমরা দুজন একসাথে দুজনে করার পর মানে ঝামেলা তুলাদণ্ড না, আমার পড়ছিল হচ্ছে তুলাদণ্ড। এখন তোমার তুলাদণ্ড পড়ছে না, এই তুলাদণ্ড যে পড়ছে, তুলাদণ্ডের একটা ঝামেলা হচ্ছে কি, তুলাদণ্ড কিন্তু মানে ফিক্সড জায়গায় করতে হয়, মানে আলো বাতাসের বাইরে রাখতে হয়। সো যে বক্সটা আছে বক্সটাকে অফ রাখতে হয়, তাহলে বাতাস ঢুকতে পারবে না। এখন তুলাদণ্ডের যে কাঁটাটা কোনোভাবে মিলে না। আমি তো আমার বন্ধু, আমরা দুজন তো মহাবিপদে বললাম, এরকম কী করবো, বাতাসের জন্য আমাদের তো কিছু করার নেই। এখন স্যারকে এদিক সেদিক করে বুঝাবো যে স্যার বাতাসের এই সমস্যা এটা সেটা। বিশ্বাস করো কাঁটাটা আস্তে আস্তে দুলতেছে। স্যার আমাদের এখানে আসছে, স্যারে বলে যে ডেটা দেখাও, ডেটা দেখাইছি, কই মিলছে কিনা, এক্স্যাক্টলি ওই জায়গায় কাঁটা দিয়ে দাঁড়াই আছে। স্যার গেছে, কাঁটাও নেমে গেছে। আমরা বলতে হাই রে আল্লাহ, ভাগ্য যে কারে বলে। কাঁটাটা যাইতে এমন জায়গায় গেছে, কাঁটা তো আস্তে আস্তে করে সরতেছে বারবার, এমন জায়গায় যাই সারা সামনে সরছে যেটাই আমরা মান নিছিলাম আন্দাজে, সেটাই মিলে গেছে। এটাকে বলে লাক, মানে ভাগ্য যে কী জিনিস। এটা হচ্ছে সৌভাগ্য। তোমরা যারা আবার অনেকে মনে করে, এটা আমি একটু সতর্ক করে দিই, আমি প্রতি বছরই পোলাবিনদের সতর্ক করি। অনেকে মনে করে এসএসসিতে প্র্যাকটিক্যাল তো কোনোরকম দিয়ে আসছিলাম, প্র্যাকটিক্যালে কিচ্ছু করাই নাই, কিছু করতে দেয় নাই, খালি গেছি, স্যারে মুখে জিজ্ঞেস করছে, হাবিজাবি বলে ফাটাই দিছে 25-এ 25। ইন্টারমিডিয়েটে এগুলো নাই। ইন্টারমিডিয়েটে তোমাকে যে কলেজে পড়বে সেই কলেজে নিশ্চয়ই এক্সপেরিমেন্ট আছে, যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো তোমার করতেই হবে, 100% করতেই হবে। করা ছাড়া ইন্টারমিডিয়েটে পাস করতে পারবে না। প্র্যাকটিক্যালে না হয় 8 ধরে দিবে, 10 ধরে দিবে, বাসটা ওই জায়গায় খাবা, খাবা। সো ইন্টারমিডিয়েট প্র্যাকটিক্যালগুলো করতে হয়, কারণ তোমরা অনেকে কলেজের প্র্যাকটিক্যাল করে না, যদিও তোমরা তো অনলাইনে। তো কলেজের প্র্যাকটিক্যাল যাদের করার যখন সৌভাগ্য হবে তখন অবশ্যই কলেজে যেয়ে প্র্যাকটিক্যালগুলো করবা, না হয় ঝামেলায় পড়ে যাবা। আরেকটা হচ্ছে তোমার আমাদের আরেকটা লাগ শুনবা, আরেকটা লাগ হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার। আমাদের কলেজে, আমাদের সিটাং কলেজে মোটামুটি সবগুলো এক্সপেরিমেন্টের ছিল। তো সিটাং কলেজে যখন এক্সপেরিমেন্ট ছিল, আমি কোনোদিন ক্লাস মিস দিই না, মানে প্র্যাকটিক্যাল ক্লাসও মিস দিতাম না। আর আমার বাসা কলেজের পাশে ছিল, আমি ওই কলেজে দেখতাম যে কোন স্যারের ক্লাসগুলো ভালো লাগতো আমার। সব স্যারই ভালো, কিন্তু যে স্যারের ক্লাসগুলো আমার ভালো লাগতো আমি সেগুলো নোট করে রাখতাম। আমার বাসা থেকে কলেজে যেতে লাগতো 5 মিনিট, তো আমি দৌড় মেরে কলেজে দৌড় মেরে আসতাম। তো তখন দেখা যেত যে ক্লাসগুলো ভালো লাগতো ওগুলো করতাম, আর প্র্যাকটিক্যাল সবগুলো করতাম। তো এখন যখন প্র্যাকটিক্যাল করতাম, ফিজিক্স প্র্যাকটিক্যালে হচ্ছে সামহাও কোনো একটা কারণে আমি একদিন বাড়িতে গেছিলাম। তো বাড়িতে যেদিন গেছি সেদিন একটা প্র্যাকটিক্যাল করাই ফেলছিল, সেটা হচ্ছে লজিক গেট, এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো বাস্তবায়ন করা, গেটগুলো বাস্তবায়ন করা খুবই ইজি। বাট আমি তো ছিলাম না, আমি জানিও না কীভাবে বাস্তবায়ন করতে হয়। এখন হয়েছে ঝামেলা, আচ্ছা ভালো কথা, বাস্তবায়ন করব। তো বাস্তবায়ন যখন করবো ভালো কথা, এগুলা তোমার ওই যে কিছু কী আছে, ইন্টিগ্রেটেড সার্কিট আছে, আইসি বলা হয়, ছোটো এক এক গেটের জন্য এক এক রকম। তো ভালো কথা, এখন আমি ওই দিনই যাইনি, সিম্পল কথা। পরে আমরা ল্যাব রিপোর্ট দিয়ে জমা দিয়ে দিয়েছি, এটা ব্যাপার না, স্যার থেকে সাইনও নিয়ে নিছি। এখন কলেজের পরীক্ষাগুলো শিফট হয় না, মানে সবার তো আর একই সাথে এক্সপেরিমেন্ট হয় না, কারণ এত জায়গা তোমার ল্যাবে নাই।
তখন দেখা যায় তো কারো ফিজিক্স আগে পড়ছে, কারো পরে পড়ছে। তো আমার ফিজিক্স সেকেন্ড পেপার পড়ছিল হচ্ছে কয়েকদিন পরে। তো আমার বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করছি, আর পোলাবেন মানে যারা আদার্স আছে ওদেরকে আবার জিজ্ঞেস করতে, এরকম তোমরাও জিজ্ঞেস করবা যে তুমি মনে করো আজকে এই পরীক্ষাটা দিছ, তোমার বন্ধু ওই পরীক্ষা দিয়ে দিছে, তাকে জিজ্ঞেস করবো হচ্ছে ওই ল্যাবে কী কী এক্সপেরিমেন্ট আছে, কারণ সেই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে কোনো না কোনো একটা তোমারও পড়বে, কারণ তুমি তো জানো না কী আছে। তো সেখানে সে বলছিল সিটি কলেজে লজিক গেট আছে, মানে এটা 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 আছে, অনেককে আবার লজিক গেট করতে দিয়েছে। এখন আমি তো লজিক গেট পারি না, পরে কী করব, এবার সে বলে যে ও আবার কলেজে ক্লাস করছিল, সে আবার পারে। তো সে যখন পারে এখন সে আমরা বুঝাবে কেমনে। এবার কী করছে সে, অনলাইনে আমরা সার্চ মারছি, অনলাইনে সার্চ মেরা ওই যে তোমার ওই ইয়াগুলো দেখছি, একটা ভিডিও দেখছি, একটা ভিডিও দেখে ও আবার আমাকে বুঝিয়ে দিচ্ছে কেমনে 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 কেমনে, যাক শিখে গেলাম, ভালো কথা, মানে শিখলাম, প্র্যাকটিক্যালি কিন্তু করি নাই, শিখছি। এখন হয়েছে কি, ওই দিন আমি প্র্যাকটিক্যালে গেছি কিছুক্ষণ পরে, এখন কিছুক্ষণ পরে যাই যখন এখানে গেছি গেট ছাড়া আর কোনো কিছু খালি নেই, ফিজিক্স সেকেন্ড পেপারে খালি আছে গেট, মানে গেটে কেউ নাই, গেট কাছে খালি। এখন এবার কী করব, গেলাম, বললাম যে না পারলে স্যারকে একটু রিকোয়েস্ট করবো, যাইয়া ওই আমার বন্ধু যেভাবে শিখেছিল সেভাবে করলাম। আমার এন গেট পড়ছিল, তো এন গেটের জন্য কী লাগবে তারা দিয়ে দিল, তো দিল, আমি লাগাইলাম, সুইচ টিপলাম, মিলে গেছে, এটাকে বলে লাক। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে পড়ার থেকে কথা বেশি বলছি, মাঝে মাঝে একটু গল্প না করলে ভালো লাগে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।